অনেক বিজনেস ওনার আমি দেখেছি তার হিরো প্রোডাক্ট বের করতে পারে না। जो दिखता है वो बिकता है। আপনি 50টা প্রোডাক্ট দিয়ে শুরু করছেন, 1 বছর পার হয়ে গেছে, 5,000 10,000 20,000 অর্ডার হয়েছে। এখন আপনি ইজিলি ডাটা অ্যানালিটিক্স থেকে ক্রাঞ্চ করলে আপনি পেয়ে যাবেন যে আসলে কোনগুলো ফাস্ট মুভিং, এবং যেগুলো দিয়ে আপনার গত 1 বছরের ড্যামেজ বেশি হয়েছে এগুলো বাদ দিবেন, আর যেগুলো বেশি সেল হয়েছে ওগুলোই প্রোডাকশন করবেন। একজন বিজনেস ওনারের বেসিক 2-3টা স্কিল আমাদেরকে বলেন এই মুহূর্তে যার করা উচিত, মানে মাস্ট হ্যাভ স্কিল। সবার আগে আমার যেটা মনে হয় যে অ্যাটলিস্ট করা উচিত। চাকরি ভার্সেস ব্যবসা, চাকরি করে ব্যবসা যাওয়া উচিত নাকি প্রথমে শুরু করা উচিত? বড় কোম্পানি হলে যেটা প্রবলেম হয় যেটা হচ্ছে যে সব তো সর্টেড আউট, 30 বছর 40 বছর আগের কোম্পানি, ও যায় ওই সিসিটিভি মনিটরিং হলে সিসিটিভির দিকে 24 ঘন্টা, মানে চাকরিতে যতক্ষণ থাকবে তাকায় থাকতে হবে। এইটা মেক্স ইউ প্যারালাইজ, আপনার ডাইমেনশন কমায় দেয়, আপনার নিজের রিটারে উইংসগুলারে কাইটা দেয়, আপনার চিন্তা ভাবনারেও আপনার ন্যারো ডাউন করে ফেলে না, তুমি যা আসো ভালো আসো, বাইরে যায় পারবা না, এত কিছু তোমার দ্বারা কি হবে না। ঢাকার বাইরের লোকদের মধ্যে কিন্তু একটা ক্ষুধা থাকে যে আমার ঢাকায় যাইতে হবে। সো যে কোনো একটা প্রোডাক্ট আমি যখন সেল করছি ওই প্রোডাক্টের ইউনিক 6টা ফিচার বের করে, 6টা আর বেশি না, ওই 6টা কীভাবে করে আমি কাস্টমারের মাথায় দিতে পারি। ওয়ান অফ দ্য লার্জেস্ট কোম্পানি সিইও ফোন করছে, উনি বলতেছে যে আমার স্যার আপনার প্রোফাইলটা আমার কাছে পাঠাইছে, তো আমরা আপনার সাথে একটু আলাপ আলোচনা করতে চাইতেছি। আমার ওয়াইফের সাথে আমার কথা হইতেছিল যে উনি বলতেছিল যে তুমি আবার ওইখানে এখন মানে কেন যাবা বা যাবা কি যাবা না। আমি বললাম যে যদি শেখার কিছু থাকে তাহলে ঠিকই যাবো। স্যার আপনার বেশ কিছু পডকাস্টে আমি দেখলাম আপনি একটা ডেটা বলতেছেন যে বর্তমান বাংলাদেশে 5,000-এর মতো ই কমার্স বিজনেস আছে অ্যান্ড 5 লাখের মতো এফ কমার্স বিজনেস আছে যাদের শুধুমাত্র একটা ফেসবুক পেজ দিয়ে যারা লাইভ করে বা কোনোভাবে ফেসবুক বুস্ট দিয়ে তারা সেল করছে। এবং আমি একটা রিপোর্ট দেখেছিলাম যেখানে 6.5 মিলিয়ন মতো, মানে 65 লক্ষ মতো এসএমইজ আছে বিজনেসেস। তো আমি জানতে চাচ্ছি যে কিভাবে করে একটা এফ কমার্স এই 5 লাখ বিজনেসের মধ্যে আরো বেশি মানুষ একটা প্রপার ই কমার্স তৈরি করতে পারে সাস্টেনেবল, এটা কিভাবে করতে পারবে? সো এখানে আসলে জিনিসটা হচ্ছে গিয়ে নাম্বারস তো আসলে ফ্লোট অ্যারাউন্ড অনেক জায়গায় ঘোরাঘুরি করে, কিন্তু এখানে যেটা হচ্ছে গিয়ে যে আমি যে 5,000 বলছিলাম ওইটা ইজ জাস্ট ফর মানে কম্প্যারিজনের জন্য বলছিলাম। বেসিক্যালি এখন এটা কে রাখবে রেজিস্টার্ড হিসাব, যে এতজন রেজিস্টার হিসাবে। সো এখন টু বি ফ্র্যাঙ্ক এখানে ই ক্যাব হচ্ছে গিয়ে ই কমার্সের অ্যাসোসিয়েশন। এখন জেনারেলি স্পিকিং যদি ধরেন যে স্যার তাহলে ই ক্যাবের যারা মেম্বার তারাই তো হচ্ছে গিয়ে ই কমার্সের ব্যবসা করতেছে, বাট আসলে তো ফ্যাক্ট এইটা না, এর বাইরেও অনেকে আছে। সো ই ক্যাবের আমরা মনে হয় আমি একদিন হিসাব করতেছিলাম যে ই ক্যাবে ধরেন আসছে গেছে লাইফ টাইমে 1-2বারের জন্য হলেও ই ক্যাবের মেম্বারশিপ হয়েছে বা মেম্বারশিপ চার্জ দিচ্ছে, এইরকম আমি যতদূর মাথায় আসে সেটা হচ্ছে গিয়ে 4,600 জনের মতো আমি দেখছিলাম যে লাইফ টাইমে। তারপরে ওইটার থেকে আমি আবার ইমেল টেরিফাই করে দেখলাম যে লাইক 1,000 হাওয়া, লাইক ইমেল পর্যন্ত ভ্যালিড নাই। সো এখানে ধরেন 3,500-এর মতো আছে। বাট এর বাইরেও অনেকে আছে যারা অফলাইনে করতেছে, ধরেন টুকটাক মাঝারি সাইজের ব্র্যান্ড বা বড় সাইজের ব্র্যান্ড, ওরা আসলে ই কমার্স করতেছে না, বাট দে আর লাইক হ্যাভিং আ ওয়েবসাইট জাস্ট ফর লাইক এক্সিস্টেন্স, মানে একটা দিয়ে রাখছে আর কি, যে ক্যাটালগ হিসেবে যদি কেউ অনলাইনে চেক আউট করতে যায় এসে আসে। কারণ অনেক ব্র্যান্ডই আছে যে অনলাইনে চেক আউট করায়, আবার অফলাইনে কি করতেছে তারা ফাইনালিটা করতেছে আর কি। হ্যাঁ, এই সো এইখানে হিসাবটা হ্যাঁ এইরকমই, লাইক 5-7 হাজার 10,000-এর মতো হয়তো ই কমার্স সাইট আছে, এবং এদের মধ্যে ট্রুলি স্পিকিং যে ডেইলি অর্ডার করতেছে এবং ইউজারদের মাধ্যমে আপনার রেভিনিউ জেনারেট করতেছে, ওয়েবসাইট দে আর ইউজিং অ্যাজ আ মেজর সেলস চ্যানেল, এইরকম আমার ধারণা যে 200-300-র বেশি হবে না। এখানে মেট্রিকটা কি, এটা ধরেন হয়তো ডেইলি 500 থেকে শুরু করে 250 থেকে শুরু করে আপনার হয়তো ডেইলি 5-7 হাজার 10,000 অর্ডার করতেছে, আবার দারাজের মতো কোম্পানি 60-70 হাজার করতেছে, এইরকম কোম্পানিও আছে। সো লাইক 50 হয়তো গিয়ে মেইন স্ট্রিম ই কমার্স যাদের হয়তো চীনে মোটামুটি 10-20-30 হাজার 40,000 50,000 কাস্টমার আছে, আর বাকি যদি আরও ধরি যে মাসে 1-2 হাজার অর্ডার করতেছে, এগুলো মিলে হয়তো ধরেন আপনার 200-250-এর মতো হবে। বাট ওয়্যারএজ আপনার এই ফেসবুকের এফ কমার্সে যেটা আমি বলছি যে ইটস লাইক যদি আপনি সব এফ কমার্স মানে যত কুরিয়ার আছে মেজর প্লেয়ার্স যারা আছে তাদের যদি রেজিস্টার ধরেন যে বা জীবনে একটা হইলেও প্রোডাক্ট দিছে, এরকম যদি ইউনিক করেন দেয়ার আর লাইক 500,000। একটা কমার্সেরই একটা লজিস্টিক্সেরই আমি দেখছি যে 4.6 lakhs আছে, লাইক 4,60,000 আছে। সো দিস থিংস আর হ্যাপেনিং। এবং এখানে একটা জিনিস আছে আসলে যে আপনি জিজ্ঞাসা করছেন যে লাইক এফ কমার্সগুলো কীভাবে ই কমার্স হইতে পারে। এখানে আসলে কয়েকটা জিনিস, অনেক কিছুই আছে, বাট এখানে একটা জিনিস বলি যে এখানে কেন এফ কমার্স থেকে অনেকে সুইচ করতে চায় না। সো বেসিক্যালি যেটা হয় যে আপনার তো বললামই যে মানে আসলে কেন মানুষ এফ কমার্স থেকে ই কমার্স আসতে চায় না বা ই কমার্স কেন করতে চায় না, এর 1 নাম্বার জিনিস হচ্ছে ভিজনের অভাব। মানে এফ কমার্স আর ই কমার্সের মধ্যে ডিফারেন্স কি সেটাই অনেকে বোঝে না। আর একটা জিনিস যেটা হচ্ছে যে আসলে সে হয়তো যার কাছে যায় বা করতে চায় সেও নিজেও জানে না যে আসলে কিভাবে করবে, বা সে মনে করে আরে ভাই এত কিছু দরকার কি, ফেসবুকে উঠাবো বুস্ট করবো প্রোডাক্ট আছে শেষ করেছে। এখন আমি এইটা মনে করেন যে কিছুদিন আগে একটা পডকাস্ট
ফার্স্টে বলছি তখন ওই লোকজন আমার অনেকে ধুয়ে দিছে যে ভাই আপনি বুঝেন না টুঝেন না, আপনার এখানে ফেসবুকই হচ্ছে গিয়ে মেইন সেই। তো এখন জিনিসটা যেটা হইতেছে যে কেউ যদি একটা কুয়ার মধ্যে বসে থাকে তাহলে তো আসলে তারা বোঝানো সম্ভব না যে এর বাইরেও দুনিয়া আছে। ওইখানে আসলে মেইন পয়েন্টটা যেটা ছিল বা এখন যেটা আমি আসলে বলতে চাচ্ছি যে সেটা হচ্ছে যে অনেকে আসলে ব্র্যান্ড কি এটা নিয়ে বদার করে না। এখন ধরেন সে কথার কথা, আমি জাস্ট একটা এক্সাম্পল বলতেছি, বাংলাদেশের একটা মফস্বল শহরে আছে, সে স্টুডেন্ট বা সে একটা পার্ট টাইম হার্ডওয়্যারের কাজ করতেছে বা একটা ব্যবসা করতেছে, সে মনে করতেছে যে ভাই আমার একজন একটা কিছু প্রোডাক্ট দিছে, আমি এটা ফেসবুকে বুস্ট করতেছি, হ্যাঁ 5 টাকা দিয়ে কেনা, 10 টাকায় সেল করলাম, 3 টাকা ফেসবুকে দিলাম, 2 টাকা লাভ থাকলো, 1 টাকা আমার, 1 টাকা খরচ, হ্যাঁ তো এটা হয়ে গেল, আমার 1 টাকা লাভ হয়ে গেল, একটা ব্যবসার পাশাপাশি আরেকটা ব্যবসা হয়ে গেল। তো এইখানে এত ঝামেলা করার কি দরকার? অর্ডার হবে, স্টেট ফার্স্ট কুরিয়ার এসে নিয়ে ডেলিভারি দিয়ে দেবে। তো আমি যেটা বলছি বা এখনও যেটা বলতে চাচ্ছি যে এটা আসলে ব্যবসা না, ইট ইজ লাইক আপনার মনে হয়েছে করলেন একটা সেল টেল করলেন এইটাই, কিন্তু আপনি যদি প্রপার ওয়েতে ব্যবসা করতে চান, লং টার্ম একটা ব্র্যান্ড বিল্ড করতে চান যেখানে রিপিটিং কাস্টমার আসবে সারা জীবন, আপনার একটা মার্কেটিং গেলে খরচ করতেই আসেন, নতুন কাস্টমার আসতে আসে, কিন্তু এক্সিস্টিং কাস্টমার আপনি লেভারেজ করতেছেন, এক্সিস্টিং কাস্টমার রিপিট করতেছেন, এক্সিস্টিং কাস্টমার সার্ভিস সম্পর্কে বদল করতেছেন না। যদি এগুলো আপনি না বুঝেন বা এগুলো আপনার কাছে ইম্পর্টেন্ট না হয় তাহলে তো আপনি সুইচ করবেন না। তো এখন এটা কী হবে? এটা আসলে আমাদেরকে এডুকেট করতে হবে যে উই নিড টু টক মোর অ্যাবাউট দিস থিংস, যে আসলে কেন এটা হবে, যে কেন আসলে এফ কমার্স থেকে আপনার ই কমার্সে সুইচ করা উচিত, ই কমার্স হলে আপনার কী লাভ আছে, এইটা একটা জিনিস। আবার এখানে আবার আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আপনি বলেন যে 6.5 মিলিয়ন এসএমই আছে, তো 6.5 মিলিয়ন এসএমই আছে, এখানে বলে যে 65 লাখ, তো অনেকে বলে যে 1 কোটিও আছে। তাহলে এসএমই কে, মানে অনেকেই হইতে পারে এই ডেফিনেশনের মধ্যে। তো আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে ধরেন হ্যাঁ আপনার 50 লাখ এসএমই তো আছেই, এবং এখান থেকে টু বি অনেস্ট সবারই যে আপনার অনলাইনে সুইচ করতে হবে, ইট রিয়েলি মানে ইটস নট সামথিং লাইক দ্যাট, মানে এটা আসতেই হবে এমন কোনো কথা নেই। কারণ বাংলাদেশে এখন অনলাইনের ইন্টারনেটের পেনেট্রেশনই আপনার ইজ টু লো। এখানে অনলাইনে আমরা মনে করতেছি যে 1 থেকে 2% পেনেট্রেশন হয়েছে। সো এইখানে সবাই যে মানে এসএমই চলে আসবে অনলাইনে ডিজিটালে, উই ডোন্ট অ্যাকচুয়ালি এক্সপেক্ট দ্যাট। এটা আপনার আমেরিকাতে হয়েছে ধরেন হয়তো বা 10 to 15% হয়েছে, হ্যাঁ মোস্ট প্রবাবলি সাউথ কোরিয়াতে অনেক 40%-এর মতো হয়েছে, ইন্ডিয়াতেই আপনার কম। তো বাংলাদেশে হইতে সময় লাগবে। আর অফলাইনে যেভাবে ব্যবসা করতেছি ইজ ফাইন, বাট দ্য থিং ইজ যে যদি কোনো উদ্যোক্তা সে স্মার্ট এনাফ হয়, হি উইল আন্ডারস্ট্যান্ড দ্যাট ই কমার্স অ্যান্ড অনলাইন ইজ দ্য ফিউচার। সে ব্যবসা করতে করতে তার যদি মনে হয় যে আই এম গেটিং লিমিটেড, আমার অনেক পটেনশিয়াল আছে, আমার মধ্যে এনার্জি আছে, আমি একটা টিম বিল্ড করতে চাই, আমি একটা ব্র্যান্ড বিল্ড করতে চাই, আই ওয়ান্ট টু রিচ এভরি কর্নার অফ বাংলাদেশ অর ইভেন বিয়ন্ড বাংলাদেশ, তখন সে স্বপ্রণোদিত হয়ে সে ক্ষুধার নলেজের হাঙ্গারনেস তার মধ্যে যদি থাকে, সে খুঁজবে, প্রপার জায়গায় যাবে, 2-3 জায়গায় হয়তো ধরাও খাবে, তারপরে সে রাইট জায়গায় পৌঁছায় একটা গাইডেন্স পাইলে সে হয়তো অনলাইনে সুইচ হইতে পারে। সো সবার অনলাইনে আসতে হবে, নট নেসেসারি লাইক দ্যাট, বাট অ্যাকচুয়ালি এইটা মানে যারা ক্ষুধা আছে তারা ঠিকই আসতে পারবে। আর টকিং অ্যাবাউট যে যারা এফ কমার্স তাদের জন্য কি রিস্ক বা তারা কেন অনলাইনে আসা উচিত, আমি যেমন একটা আর্টিকেল লিঙ্কডিনে লিখছি যে 80% অফ ফেসবুক বেসড হ্যাঁ বিজনেসেস উইল ভ্যানিশ বাই 2026, বিকজ হচ্ছে গিয়ে তারা এই যে আপনার একটা জিনিস যে মানে ব্র্যান্ড বিল্ডিং বুঝতেছে না, কাস্টমার সার্ভিসের কথা চিন্তা করছে না, তারা এক ধরনের ব্যবসা থেকে আরেক ধরনের ব্যবসায় সুইচ করতেছে, একটা ব্যবসা থেকে একটা ব্যবসায় সুইচ করতেছে। আমি এমনি ইভেন এইরকম লোকরা জানি যে 7টা ওয়েবসাইট খুলছে। 7টা ওয়েবসাইট কেন খুলছে? কারণ 7টা ওয়েবসাইট খুলছে, 7টা ওয়েবসাইটে 7টা প্রোডাক্ট বেচে, 7টা প্রোডাক্ট থেকে 7 টাকা করে লাভ হয়, এবং যখন যেটাতে সমস্যা হয় সেই ব্যবসাটা বন্ধ করে সে আরেকটা নতুন ওয়েবসাইট খুলে, ল্যান্ডিং পেজ খুলে, না ওয়েবসাইটই খুলছে 7টা, ডোমেইনই আলাদা, এবং ওর মধ্যে মাল্টিপল ল্যান্ডিং তো আসেই। তার কথা হচ্ছে আমি চায়না থেকে আনবো, ডাম্প করবো, লাভ হইলে 1 মাসের মধ্যে ব্যবসা করে শেষ করে চলে যাবো। ওই কাস্টমারের কি হইলো না হইলো, এই ব্যবসা আমার চললো কি চললো না, এটা না। এবং তারা যেহেতু শুধুমাত্র ফেসবুক ওরিয়েন্টেড এবং অন্যান্য মার্কেটিং চ্যানেল কি করতেছে না, এক্সপ্লোর করতেছে না, দে অ্যাকচুয়ালি ডোন্ট নো যে এটা কি আরও ব্যবসাটা হইতে পারতো কি পারতো না। হয়তো বা সে যে একটা ব্যবসা করে 20,000 কাস্টমার জেনারেট করছে, এই যে আর তার অ্যাকুইজিশন করাই লাগতো না, এই 20,000 কাস্টমার এসে অন্যান্য মার্কেটিং চ্যানেল দিয়ে রিটেল করে সে একটা থেকেই পারতো। তার এই যে হতাশা যে প্রত্যেকবার আমি আনি নতুন প্রোডাক্ট, প্রত্যেকবার ক্রিয়েটিভ বানায়, কন্টেন্ট বানায়, এবং 6টা-7টা ব্যবসা, 3টা-4টা ব্যবসা, 2টা-3টা ব্যবসা যাই করতেছি, এত এনার্জি তার ওয়েস্ট হতো না যদি সে একটা ব্যবসা কী করতো, ফোকাস করতো। এবং এখানে একটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে যে কেন ওয়েবসাইটটা দরকার। ওয়েবসাইটটা দরকার মানে এখানে হচ্ছে কি একটা ট্রাস্টের বিষয় আছে। এখানে অনেক ব্র্যান্ড আছে যাদের ওয়েবসাইট আছে, তারপরও ফেসবুকে সেল বেশি হয়, কিন্তু ফেসবুকে সেল এর জন্যই বেশি হয় সেই যার ইউজাররা জানে যে হ্যাঁ ওয়েবসাইটে গেছি আমি, আচ্ছা ঠিক আছে এখন আমি একটা স্ক্রিনশট দিয়ে দিলাম সময় থাকলে, আর যদি আমার সময় থাকে তাহলে আমি একটা প্রপার ওয়েতে দিলাম, কারণ ওই ওয়েবসাইটের মাধ্যমে করলো, এখানে অ্যাড্রেস ঠিক মতো দেওয়া থাকে, সব কিছু দেওয়া থাকে, সে দেখলো, পারচেসের করলো, অনলাইনে একটা পেমেন্ট করতে হলে অনেকেই ক্রেডিট কার্ডে পেমেন্ট করতে যায়, বিকাশে পেমেন্ট করতে যায়, নগদে পেমেন্ট করতে চায়, এত হ্যাসেল, এত ব্যাক অ্যান্ড ফোর্থ করা লাগে না, ওয়েবসাইটে আমি করে চলে গেলাম, শেষ। ইনফ্যাক্ট যারা আসলে বুঝে ব্যবসায়ী তারা এখন
যেমন আপনার আমি এই যে বলতেছি যে ঘরে বাজার বা অন্যান্য যেগুলো আছে এরা অনেক বলতেছে ওয়েবসাইটে করলে 10% ডিসকাউন্ট কম, কারণ হচ্ছে সে জানে যে তার অপারেশনাল কস্ট উইল বি লেস অন ওয়েবসাইট অর্ডার্স, কারণ এই যে হ্যাসেল এক্সট্রা কমিউনিকেশন এক একটা কাস্টমারের সাথে 3টা 4টা 5টা করা লাগতেছে, কুরিয়ারের সাথে করা লাগতেছে, Exactly. অনেক বড় একটা Seamless. ওয়েস্টেজ। সো আমি সংক্ষেপে যদি বলি, 1 নাম্বার হচ্ছে যাওয়া উচিত ট্রাস্ট গেইনের জন্য, 2 নাম্বার হচ্ছে ব্র্যান্ড বিল্ডিংয়ের জন্য, 3 নাম্বার হচ্ছে এই যে কাস্টমারগুলা যে আপনি জোগাড় করতেছেন অ্যাকুইজ করতেছেন এগুলো যে রিটার্গেট করবেন, আপনি এই যে রিমার্কেটিং করবেন, এর জন্য ওয়েবসাইট ইজ আ মাস্ট। ফেসবুকও আপনি ধরেন অনেকগুলো অ্যাডের রান করতে জানেন ইফ ইউ ডোন্ট হ্যাভ আ ওয়েবসাইট। সো ওয়েবসাইট থাকলো, পিক্সেল থাকলো, আপনি রিড করলেন, ওইখান থেকে আপনার একটা লং টার্ম একটা জিনিস করতে পারলেন, এবং আপনার বিভিন্ন জিনিস আপনার ইউজারের কোথায় এসে ড্রপ অফ হচ্ছে, প্রাইস দেখে চলে যাচ্ছে নাকি অ্যাড টু কার্টের থেকে চলে যাচ্ছে, এই জার্নিগুলো আপনি অনেক ভালো বুঝতে পারবেন নিজের যদি একটা কী থাকে সম্পত্তি থাকে। কারণ আর এই কথা তো বাদই দিলাম যে আপনার ফেসবুকের কস্ট দিনকে দিন কি হচ্ছে বাড়তেছে, এবং তারা কি হচ্ছে ফ্রাস্ট্রেটেড হচ্ছে, এবং ফেসবুক যখন বুঝতেছে তার খালি কোনো ওয়েবসাইট নাই, কোনো কিছু নাই, সে খালি আমার উপরেই নিচ্ছে, তার পুরো ট্রাফিক যে আছে 100% আমার এইখান থেকে যাচ্ছে, সে আমার উপরে খুব ডিপেন্ডেন্ট, সে যতক্ষণ পর্যন্ত মানে টাকা দিতে থাকবে ততক্ষণ পর্যন্ত ফেসবুক তারা দিবে, যখনই দেখবে যে না সে আমার উপর ওভার ডিপেন্ডেন্ট তখন সে আস্তে আস্তে সিপিআর বাড়াই দিবে, ওই লোক ফ্রাস্ট্রেটেড হয়ে আরও বাড়াবে, তখন ফেসবুক আবার একটু ঢিলা দিবে, আবার করবে। ইটস লাইক এ গেম, আপনি পুতুলের মতো নাচতেছেন ফেসবুকের এসে, ইউ ডোন্ট হ্যাভ এনি কন্ট্রোল ওভার ফেসবুক। Exactly. যেখানে অনেক চ্যানেলে আছে $1, $1.5, $2 মধ্যে অ্যাকুইজিশন করা পসিবল, এখানে আপনি $3, $3.5, $4.5 দিচ্ছেন, হ্যাঁ, তারপরে আপনি রিমার্কেটিং করে অন্যান্য চ্যানেল দিয়ে করা উচিত, করছেন আপনি খালি ফেসবুকে যায়। এইটাই মেইন আমার প্রশ্ন, যে ফেসবুক ইউজ করতে হবে, কারণ ফেসবুকে হিউজ নাম্বার অফ ইউজার্স আসছে। একটা নতুন ব্র্যান্ড আজকে শুরু করছে, ওর জন্য আমি তো ওই যে সেদিন আমি গেলাম রকমারিতে, অন্যরকম উদ্যোক্তা, ওখানে যেহেতু আমি মেন্টর আসছি, ওখানে প্রায় 25-30টা ব্যবসা আছে কোহর্ট 1-এর মধ্যে, ওরা অনেকে জিজ্ঞাসা, আমি বলছি যে অবশ্যই আপনার ফেসবুক ইউজ করতে হবে, বিকজ ইট হ্যাজ দ্য লার্জেস্ট ইউজার বেস ইন দ্য কান্ট্রি, ইন দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, সো এখন আপনি যদি এখানে একদমই না করেন তাইলে হবে না। আপনার প্রথম মাইলেজ, প্রথম ফেসবুকের যে আপনার একটা রিয়েল স্টেট বা আপনার একটা অ্যাসেট যে একটা পেজ আছে, সেখানে আপনার কিছু ফ্যান্স আনতে হবে, কিছু নাম্বারস আসতে হবে, বইমেলা গেলেও মানুষ যেখানে ভিড় থাকে সেখানে যায়। সো আপনার পেজে 4-5,000 7,000 নাম্বারস আনার জন্য আপনার ফেসবুক ইউজ করতেই হবে। প্রথমে একটা স্প্ল্যাশ দেওয়ার জন্য, টপ অফ অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য আপনাকে ফেসবুকে যাইতেই হবে। তো ওই রকম যেমন ফেসবুকেও করতে হবে, কিন্তু অন্যান্য মার্কেটিং চ্যানেলও করতে হবে, ওয়েবসাইট ইজ আ মাস্ট। আপনাকে এটা একটা লং টার্ম ব্র্যান্ড যদি বিল্ড করতে হয়, যদি আপনাকে প্রত্যেক 2 মাস অন্তর অন্তর ব্যবসা সুইচ না করার জন্য করতে হয়, তাইলে আপনাকে একটা প্রপার ওয়েবসাইট করতেই হবে, সোজা কথা যেটা। এইটা হলো কি একটা মেইন জিনিস। সো আমরা কি অ্যান্সারটা দিতে পারছি? অ্যান্সারটা একটু লং হয়ে গেছে, বাট লং কোয়েশ্চেন আমি চাচ্ছিলাম, কারণ এই জন্যই আসলে when I was thinking about this topic, আমার কাছে মনে হচ্ছে there is none better, যে আমি যাকে চিনি যে এই ব্যাপারটা বলতে পারবে। আমার কয়েকটা ইন্টারেস্টিং এখানে টেক্সট আছে। নাম্বার 1 হচ্ছে, ফেসবুকে হয়তো এই ভিডিওটা অনেকে দেখবেন বা ক্লিপটা দেখবেন, বাট ফেসবুক রিসেন্টলি যে স্যার একটা চেঞ্জেস আনছে, অ্যান্ড্রোমেটা চেঞ্জ। এটার কারণে যেটা হয়েছে যে ফেসবুক এখন আমার আপনার বাজেট খরচ করে বিভিন্ন মানুষকে দেখায় দেখায় দেখতেছে। এবং একটা আপনি মজার জিনিস দেখবেন, যেটা নিয়ে আমি ফাইমুল ভাইয়ের সাথে একটা পডকাস্ট করেছি, উনিও এই সেম কথাটাই বলেছে। সো আমি আর একটু জোর দিয়ে বলতে পারবো যে অনেক সময় দেখবেন যে একটা জিনিস আছে ফ্রিকোয়েন্সি, মানে একটা মানুষ দিনে কতবার দেখলো, মানে ইমপ্রেশন ভাগ রিচ। ইমপ্রেশন মানে কতবার দেখা হয়েছে, রিচ মানে কতগুলো ইউনিক মানুষ দেখেছে। সো আগে যেটা হতো যে কোনো একটা ভিডিও আমি ক্যাম্পেইন চালিয়েছি, দেখাচ্ছে 2বার, একজন মানুষ 2বার দেখছে ঘরে। এখন দেখায় কোনো একদিন 2বার, 3 দিন পর্যন্ত 1বার। যেদিন যেদিন 1বার, মানে আমার টাকা দিয়ে ও অনেক মানুষকে দেখায় দেখতেছে যে আসলে কি বলে এই লোক আসলে কিভাবে মানে ইন্টারাক্ট করে। এতে যেটা হচ্ছে, আমার অনেকে দেখবেন যে রেজাল্ট পায় না, বিভিন্ন গ্রুপে লিখে, আমাদের কাছে অনেক কোয়েরিজ আসে, অনেক লোক মিটিং করতে আসে। তো এটা আসলে ওই কারণে হচ্ছে। এই জন্যই ওভার ডিপেন্ডেন্সি অন সিঙ্গেল চ্যানেল ইজ অলওয়েজ আ ফেলিয়ার। অলওয়েজ আ ফেলিয়ার, অলওয়েজ আ রিস্ক অ্যাজ ওয়েল। এক্স্যাক্টলি। হ্যাঁ, আপনি ফেসবুকে রিয়েল এস্টেট বানাইছেন ভাই, মানে এখন তো হয়েছে আমাদের এখানে যে গত 5 বছরে ফেসবুক বন্ধ হয় না, ইন্টারনেট বন্ধ হয় না, এমন তো হয় না, হয়েছে তো অনেক। সো আমার ওয়েবসাইট একটা থাকাটা ইজ আ মাস্ট। আপনার হোয়াটসঅ্যাপ কি থাকা লাগবে না? হ্যাঁ, হোয়াটসঅ্যাপও থাকা লাগবে। এখন তো বলবো যে ওয়েবসাইটের সাথে সাথে হোয়াটসঅ্যাপও একটা ক্যাটালগ থাকা উচিত। হোয়াটসঅ্যাপ থেকে আপনি ক্যাটালগ থেকে কি খুবই আন্ডাররেটেড। সো ভাই সোজা কথা হচ্ছে, কোনো চ্যানেল যেখানে কাস্টমার আইসা অর্ডার করার স্কোপ আছে সেটা বন্ধ করার মানেই হচ্ছে ইউ আর কাটিং ইউরসেলফ আউট অফ অপরচুনিটি, অপরচুনিটি কস্ট আছে। কিন্তু এইখানে সবচেয়ে বড় সমস্যা ওই একটাই, সেটা হচ্ছে যে নলেজ বেস, এবং যারা মার্কেটারদের কাছে যায়, মার্কেটার বলে ফেসবুক বুস্ট করো, কারণ ফেসবুক বুস্ট করাটা ইজি, বাজেট দেয়, এবং যারা এন্টারপ্রেনার হচ্ছে এরা তো আবারও আমার উপরে হয়তো অনেকে রাগ হয়ে যাবে, এন্টারপ্রেনার যারা হচ্ছে এরা তো আসলে ব্যবসা বুঝতেছে না, এরা বুঝতেছে যে একটা মানি। একজন লিখছে যে আপনার ভাই এই মাসে 30,000-60,000 টাকা কামাইতেছি, 70,000 টাকা, আলহামদুলিল্লাহ ভালো, অবশ্যই ভালো আছে 60,000 টাকা, কিন্তু এটাও বুঝতে হবে যে 60,000 টাকা কিছুই না, প্রতি ঘন্টায় 60,000 টাকা 70,000 টাকা ইনকাম করা ইজ পসিবল। তো এখন কথা হচ্ছে যে হ্যাঁ, ও বলবে যে ভাই আমার তো কেউ হেল্প করবে না। হ্যাঁ, এটা ইজ এ প্রবলেম। হেল্প করার লোক থাকতে হবে, গভর্নমেন্টের এরকম পলিসি বানাইতে হবে, এডুকেশন আমাদের যে সিস্টেম আছে সেটার মধ্যে এগুলো এমবেড করতে হবে, উদ্যোক্তাগিরির মধ্যে পোকাটা ঢুকাইতে হবে, ক্লাস 4
4-5 থেকে শুরু করা, তাইলে সে আগের থেকেই প্রিপারেশন নেবে, মেন্টালি মাইন্ডসেট হবে। যেমন আমার এখন হচ্ছে কি মানে ছোটোবেলা থেকে এন্টারপ্রেনারশিপের একটা মাইন্ডসেট থাকলে বা হলে তাদের সুবিধা হয়। এডুকেশন সিস্টেমে যদি এই জিনিসগুলো ঢুকে বা আমরা গার্জিয়ানরা যারা আছে এরাও যদি বাচ্চাদেরকে শিখায়, অনেকে মনে করবে না এত ছোটো বয়সে ব্যবসা না, এটা থাকতে হবে, ফিউচার ইজ দ্য এন্টারপ্রেনারশিপ। আমি যেমন আমার মেয়ে ওকে ক্রাফটিং করে অনেক ছবি আঁকে, অনেক ক্যারেক্টার আঁকে, অনেক কিছু করে, আমি ওকে অনেক কিছু কিনে দিই। তারপরে ও ছোটো ছোটো ব্যান্ড বানায় স্কুলের জন্য, তারপরে এখানে রিংস বানায়, এগুলো যে ওর ফ্রেন্ডদেরকে গিফট দেয়। তখন আমি বলি যে বাবা তোমরা তো করতে পারো, লাইক ইউ ক্যান অ্যাকচুয়ালি সেল ইট। বলে না এটা কি কেউ কিনবে? আমি বলছি হ্যাঁ কিনবে, এবং তুমি এটা দাও, অনেকে বেশি দিয়ে কিনবে। বিকজ তুমি হয়তো আমাকে বলবো যে বাবা ওই তোমার আরেকটা ফ্রেন্ড যদি সেল করে, তুমি বলবা যে আমি ওইটা কিনি, কারণ তোমার ওইটার প্রতি অ্যাট্রাকশন বেশি, এবং আমি যত টাকাই হোক আমি ওইটা তোমার কি করবো, কিনবো। এবং আমার খুবই আমি অবাক হইলাম যে এটা আসলে আলহামদুলিল্লাহ, তো আমার বড় মেয়ের নাম রিদওয়া, ও যেটা করছে আমি হঠাৎ করে এসে বলতেছে যে বাবা আমরা উই হ্যাভ ক্রিয়েটেড এ কারেন্সি। আমি বললাম যে কারেন্সি ক্রিয়েট করছো মানে? বলে যে হ্যাঁ আমার এক ফ্রেন্ড ও এসে বলছে যে আমরা একটা ফেক মানি কারেন্সি বানাবো, সেইটা দিয়ে আমরা ট্রেড করবো। এবং তারা একটা 100 টাকার একটা ফেক মানি করে 5টা টিম বানায়, প্রত্যেকটা 20 টাকা করে দিছে, এবং তারা বাসার থেকে বিভিন্ন জিনিস বানায়, ওগুলাই আবার ওই ফেক মানি দিয়ে কী করতে সেল করতেছে। তাদের মধ্যে একটা কম্পিটিশন, আমাদের মধ্যে আজকে রেভিনিউ বেশি হয়েছে। আই ওয়াজ লাইক এমেজ। এইভাবে এটা আসলে স্কুলেরও একটা আছে, স্কুল থেকেও এই জিনিসটা ইন্সপায়ার করছে। সো এইরকমভাবে আমরা যদি ছোটোবেলা থেকে এন্টারপ্রেনারশিপ মাইন্ডসেটের হই, তাইলে মানে আমাদের মানে আগের থেকে আমরা প্রিপেয়ার থাকবো। সমস্যাটাই হচ্ছে যে মানুষ তো অবশ্যই টাকা ইনকাম করা দরকার, ফ্যামিলিরা সাপোর্ট করতে, সব করতে হয়, কিন্তু ভাই মানে আমার যেই জায়গাটা সবচেয়ে বেশি কষ্ট লাগে সেটা হচ্ছে যে যারা এখানে এই ফেসবুক ভিত্তিক একদম সুপার ডিপেন্ডেন্সি হয়ে করতেছে, তারা আসলে ব্যবসার কষ্টটা বুঝতেছে না। যারা নন ফেসবুক টাইমে কষ্ট করে ব্যবসাটা দাঁড়া করছে, যে কষ্টটা করছে, টিমটাকে বানাইছে, নিজে খাটছে, শিখছে, এই জিনিসগুলো লার্নিংগুলো তো তার মধ্যে হচ্ছে না। মানে সে অলস হয়ে যেতেছে, তার ব্রেইনের মধ্যে আইডিয়া ক্রিয়েট করতেছে না, এবং একজনের উপরে ডিপেন্ডেন্ট হয়ে যেতেছে। সেই দিন ওই মার্কেটার পরে যদি বলে যে না করবো না, ওই মার্কেটারের কাছে সব নলেজ আপনার থেকে গেল, আর একজনের কাছে গিয়ে আপনি আবার চাতক পাখির মতো তার দিকে তাকায় থাকতে হবে আপনার সেলসের জন্য। কিন্তু যদি একটা ওয়েবসাইট থাকে, অন্যান্য চ্যানেল নিয়ে আপনি একটু পড়াশোনা নিজে করেন, তাহলে আপনার নিজেরও ডেভেলপ হয়, আপনার পুরো ইকোসিস্টেমেরই আপনার একটা আপগ্রেডেড হয়, এবং ফেসবুকও আমাদেরকে এরকম কী করতে পারবে না, এক্সপ্লয়েট করতে পারবে না। দিস ইজ সো ট্রু। আমাদের কাছে যারা রিচ আউট করে বেশিরভাগ মানুষ এই প্রবলেমই হয়। ভাইয়া একটা ভাইয়াকে দিয়ে বুস্ট করাতাম গত 3 বছর, ভাইয়ার সাথে আমার একটু ঝামেলা হয়েছে, উনি বলতেছে আমার অ্যাড ম্যানেজার দিবে না। এখন আপনার অ্যাড ম্যানেজার ওনার কাছে কেন থাকবে? আরো একটা আপনার কাছে থাকবে। রাইট, আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আপনারা আমরা যেটা বলেন যে স্যার আসলে মরার আগ মোমেন্টে আসে, মানে সেটা হচ্ছে যে খারাপ হইতে হইতে যখন একেবারেই পারে না তখন আসে। কিন্তু তারা যখন শুরু করে, যখন বুঝতেছে যে একটা সময় আসবে, অনেকে বলতেছে যে ফেসবুকের কস্ট বাড়বে, আমরা দেখতেছি বাড়তেছে, তখনই তার একটু অ্যালার্ট হয়ে তাকে কি করা উচিত, রিচ আউট করা উচিত, যাতে যার কাছে যাচ্ছেন সেও একটু সময় দিয়ে আপনারা দিতে পারে। যেমন আমরা আমি সবাইকে বলে দিছি যে আমরা কখনো এরকম বলবো না যে আজকে বুস্ট করে কালকে অর্ডার দিলে এরকম মানে ক্লায়েন্টই আমরা কি চাই না, বিকজ ডিসস্যাটিসফ্যাকশন অনেক বাড়ে। এবং আমরা দেখছি অনুরোধে ঢিকে গেলে যতজনরে করছি ততজনের সাথেই কিন্তু ছোট হলে টুকটাক তিক্তটা কি বাড়ছে, কারণ তারা ওই মেন্টালি প্রিপেয়ার না। যত যাই মনে করে এদের কাছে আসছে ম্যাজিক দিয়ে কি করে দিবে। ভাই আমার কাছে 50,000 টাকায় আছে, লাস্ট ট্রাই করি, তারা গেছে অনেক কিছু ট্রাই করছে। তো এটা একটু আমাদের আরেকটু কেয়ারফুল হতে হবে। মার্কেটিং না সব রোবোটিক জিনিস, ইটস অ্যান আর্ট, এবং এটাতে কাজ করার জায়গা আছে, এবং কাজ করলে কাজ রিটার্ন পাওয়ার চান্স আছে, বাট ওই টাইমটা এন্টারপ্রেনার শুড হ্যাভ। এক্স্যাক্টলি স্যার। তো যারা যারা দেখছেন তারা আপনারা অলরেডি বুঝে গেছেন আমরা হয়তো খুবই আনফিল্টার্ড ভাবে জিনিসটা করছি, বিকজ উই অ্যাকচুয়ালি ওয়ান্ট টু প্রোভাইড দ্য বেস্ট ভ্যালু। সো আজকের পডকাস্টে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে এই যে আমি কথাটা বললাম যে একটা প্রপার, যেমন স্যার কিছু নাম্বারস বলেছে যে আমাদের বর্তমানে হয়তো 5 লাখ মতো টোটাল এফ কমার্স আছে। তো আমরা কিভাবে করে এই যে টপ 50টা ই কমার্স যাদের নাম এই মুহূর্তে আমাকে যদি জিজ্ঞেস করেন আমি তো 20টা বলতে পারবো, যে গ্যাজেটস এইটা, ওষুধ এইটা, এতে এইটা, ওতে এইটা, কিভাবে করে আমরা ওই জায়গাতে যেতে পারি, তার জন্য কি কাজ করা দরকার। সো সেগুলোর জন্য দেয়ার ক্যান নট বি এ বেটার পার্সন দ্যান হিম। সো ওইটা নিয়ে আমরা আজকে কথা বলবো। আমি একটা ছোট্ট স্টোরি শেয়ার করি, সেটা হচ্ছে যে আমারই একটা পরিচিত একজন, ও কোভিড টাইমে একটা বিজনেস শুরু করেছিল। খুব একটা বেশি নলেজ নেই, নলেজ থাকতে হবে সবসময় এমনও না। তো বিজনেস শুরু করে, আমার একটা নিত্য প্রয়োজনীয় জিনিসটাও একটা ড্রেস টাইপের একটা জিনিসটি শুরু করে। বাংলাদেশের এখনো অনেক মানুষের স্বপ্ন হচ্ছে এরকম ট্রেডিশনাল মাইন্ডসেটের, যে আমার যদি একটা ফিজিক্যাল বড় আউটলেট থাকে তাহলে একটা বিজনেস করতেছি এরকম একটা বলা যাবে। ওর যে মেইন জিনিসটা ছিল, ও শুরু করেছিল একটা পেজে লাইভ করে ভালো ফলোয়ার গেইন করে, দেন সে অ্যাড লঞ্চ করে, মেসেজ ক্যাম্পেইন করে মোটামুটি ওকে চিনেছে, যেহেতু ফিমেল রিলেটেড একটা প্রোডাক্ট ছিল, ভালো অর্ডার পেত, দে বিকেম ফাইন্যান্সিয়ালি ফ্রি, ভালো করতেছে সবকিছু, এমপ্লয়ি রাখছে, নতুন জমি টমি কিনছে, সবকিছু করছে। এখন তারপর তারা হঠাৎ করে তাদের মাথায় আসলো, মানে আমি তাদেরকে কনসাল্ট করতাম, বলতাম যে রেগুলার যে ইউ গাইস ডেফিনেটলি শুড হ্যাভ আ ওয়েবসাইট। কিন্তু ওদের যে মানে মেয়েটা যেটা ছিল যে লাইভ করতো, ও আবার খুবই হার্ড ওয়ার্কিং, ও প্রতিদিন লাইভ করতো, যেই কারণে ওর একটা লয়াল ফ্যান বেজ হয়ে যায়, এবং ওই প্রোডাক্ট রেগুলার মানুষজন ওর কাছ থেকে কিনতো।
সো মাসে ধরেন 4 লাখ 3 লাখ টাকা এরকম ওদের রেগুলার হতো, ওরা হাজবেন্ড ওয়াইফ খুবই ভালো ছিল। এখন প্রবলেম হচ্ছে হাজবেন্ড এবং ওদের হচ্ছে ট্রেডিশনাল মাইন্ডসেট, ওরা এবার কি প্ল্যান করতেছে যে ভাই আমাদের তো একটা বুটিক টাইপের একটা কিছু থাকা উচিত, একটা বড় আজিজ সুপার মার্কেট বা এরকম একটা জায়গাতে। দেন দে স্পেন্ড আ লট অফ মানি On ইন that. দ্যাট। হ্যাঁ, ওরা একটা জায়গা নিছে, কিন্তু এখন এমন হয়েছে যে ফেসবুকে যেই টাইমটা ওরা দিত ওই টাইমের অনেক টাইম চলে গেছে ওই ফিজিক্যাল দোকানটাতে, এইদিকে অত ভালো মেসেজে রিপ্লাই করতে পারতেছে না। আবার আমি যে বলেছিলাম যে ওয়েবসাইট করতে, এখন তারা ওয়েবসাইট বিভিন্ন জায়গায় খাবি খেয়ে বেড়াচ্ছে, কিন্তু রেভিনিউ কিন্তু আগের চেয়ে কমে গেছে। ওইখানে অনেক ধরনের ঝামেলা হচ্ছে, এমপ্লয়ি তাদের রাখছে, তারা আসলে রেসপন্সিভ না। সো ওভারঅল দিতে যে আমার মেইন যে কেপিআই বা আমার সবচেয়ে বেস্ট রেজাল্ট যেটা দিত, সোনার ডিম পাড়া মুরগি, সোনার ডিম পাড়া হাঁস, ওই যে আমার অনলাইন পার্সোনা, ওটাই করতে পারতো। আমি বলছি না যে তার মানে আপনার একটা অফলাইন আউটলেট হতে পারে, বাট মানুষের মাথায় এটাকে ওভার গ্লোরিফাই করে যে আমার একটা অফলাইন দোকান আছে মানে আমি কিছু একটা করছি। তো স্যার আপনার প্রথমে কিন্তু অফলাইন শপ ছিল, হ্যাঁ। ইউ আর দ্য ফাউন্ডার অফ জেটাবাইট। হুম। আপনি আসলে ওখান থেকে কিন্তু তখন অনলাইনেও সেল করতেন, এবং এখন বর্তমানে বেশিরভাগ সময় আমরা যেটা করছি অনলাইন সার্ভিসে সেল করছি। নেক্সট লিডার্সের ফাউন্ডার, সো নেক্সট লিডার্স থেকে আমরা গ্রোথ অ্যান্ড মার্কেটিং কনসালটেশন এবং সার্ভিস সেল করি। আপনার কাছে জানতে চাই যে এই যে পুরো স্টোরিটা আমি বললাম, এখান থেকে আসলে তার লিমিটেশনগুলো কোথায় ছিল, হুম। আমরা কি করছি, এবং আপনার লাইফের ট্রানজিশনটা আপনি কি কি জিনিস শিখছেন এখানে? না এইখানে আসলে এখানে কয়েকটা জিনিসই আছে, মানে এখানে একটা জিনিস হচ্ছে কি যে কখনো যদি একটা জিনিস কাজ করে, লাইক ইটস ওয়ার্কিং, রেভিনিউ ইজ কামিং, অ্যান্ড আপনি স্ট্রাকচার্ড ওয়েতেও করতেছেন, আপনি এমন না যে আপনি খালি অন্যদের বুস্ট করতেছেন। উনি আপনি বললেন যে উনি এফোর্ট দিছে কন্টিনিউসলি, লাইভিং কাস্টমারের সাথে ইন্টারাকশন Regular, ছিল, হ্যাঁ। রেগুলার ছিল, এর জন্য তার ওইটা ছিল, মানে সে ওইখানে এফোর্ট চরম পরিমাণে দিছে। এইরকম যদি থাকে যে হ্যাঁ এফোর্ট দিচ্ছে অ্যান্ড রেজাল্ট আসতেছে এবং একটা স্ট্রাকচার্ড কিছুটা পরিমাণ হয়েছে, এইখানে আসলে তখনই সুইচ করা উচিত যখন সে লাইক এক্সপেরিমেন্টের জন্য বাজেট আছে, লাইক প্রফিট করছে 50,000 টাকা টিম আছে, তার কোনো টিম না, ওই 50,000 টাকা তিনজন করে সেভিংস করছে, এবং সে মনে করতেছে যে আমি আরো 3-4টা লোক নিয়ে আমি একটু ট্রেন করে তারপর আমরা একটা অফলাইনে শুরু করব। তখনই করা উচিত যখন ইউ হ্যাভ ফুল কন্ট্রোল ওভার ইট। বা আপনি ফেসবুকে ওনারা যেটা করতেছিল সেখানে শি ওয়াজ বিকামিং আ সিঙ্গেল পয়েন্ট অফ ফেল, যে লাইভ না করলে আর হচ্ছে না, তাহলে ওইখানে তার একটা অন্য চ্যানেল দিয়ে একটা রিপ্লেসমেন্ট আনার দরকার ছিল, বা কোনোভাবে তাকে একটা করার দরকার ছিল যে আমি ঠিক আছে তাহলে আমি এই দিকে হয়ে আমি ওই দিকে ইনভলভ হই, বা আমি লাইভের জন্য আরেকজনকে প্রিপেয়ার করে ও লাইভ করবে আমি করব, বা আমি লাইভ করব আমার হাজব্যান্ড যে আছে সে অফলাইনটা পুরো দেখবে। এটা ডেলিগেট করে আলাদা করে ডেডিকেটেড করে তারপরে শুরু করাটা ইজ অফলাইন অ্যাকচুয়ালি ইজ ইম্পর্টেন্ট। আমি যেটাই বললাম যে বাংলাদেশে আপনার পেনেট্রেশন অনেক কম, কিন্তু এটা তখনই করতে হবে যখন ইউ হ্যাভ ফুল কন্ট্রোল ওভার ইট। যেমন আমাদের এখানে আমরা যে বলতেছি যে চাল ডালে আপনার ধরেন এই যে 30টা ওয়্যার হাউস ছিল, তারপরে এখন 7টা শহরে ছিল, এখন 20টা ওয়্যার হাউস 3টা শহরে আছে, এই যে কমাইছে। এবং চাল ডাল কিন্তু এখন আমরা ফিল করতেছি এবং বুঝতেছি যে চাল ডালে আসলে এই যে পেনেট্রেশন এবং আপনার অনেক বাড়তো, এবং কাস্টমার অ্যাকুইজিশন কস্ট আরও কমতো যদি অফলাইনে কিছু থাকতো। এক্স্যাক্টলি। কিন্তু তারপরেও কিন্তু চাল ডাল এখন চাইলেই আপনি করতে পারবে না, কারণ পুরো সিস্টেম ডিজাইনই হয়ে গেছে আপনার অনলাইন নিয়ে। সাথে সাথে একটা অফলাইন করলে এখানে কস্টেরও ব্যাপার আছে, মার্জিনও আবার কী হয়ে যাবে। সো এটা হয়তো আবার নেক্সট ফান্ড কখনো আসলে তখন একটা এই করে একটা করবে, কিন্তু একসাথে ছোট হইলে আপনার ধরেন একটা অফলাইনে তো আবার একটা বড় যেটা হয় যে ফিক্সড কস্ট একটা থাকে, একটা অ্যাডভান্স একটা দিতে হয়, একটা ভাড়া দিতে হয়। সো তখনই দিতে হবে যখন আপনি ইউ হ্যাভ লাইক 15-20 লাখ টাকা জমায় ফেলাইছেন, এই টাকাটা ব্যাংকে না ফেলায় আমি আমার অফলাইনেরটা করি, ওইখানে আমি টিম রেখে আমি পালি, তাইলে আমার ওইটাতে করতে পারবো। সো ইউ হ্যাভ টু হ্যাভ দ্য have grip over your business before expanding or diversifying। যে আপনার হ্যাঁ এখানে আপনার ডান হাত আছে বাম হাত আছে, ডান হাত দেখবে অনলাইন, বাম হাত কাজ করে না, দে ডিড নট ওয়ার্ক অন টিম বিল্ডিং। এইটাই। সো এটা একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস। টিম বিল্ডিংটা আসলে অনেক সময় খুব টাফ হয়, ফাউন্ডাররা সব সময় যেটা বলে যে ভাই টিম কেমনে পাবো, এরা তো বুঝে না, নিজেই করতে হয়। আমার বেসিক ব্র্যান্ডিং নলেজ থেকে মনে হয় আপনি যেটা বললেন যে চাল ডাল বা চাল ডাল টাইপের কোম্পানি হয়তো চেষ্টা করতে পারতো অফলাইন কিছু থাকলে, দেয়ার কুড বি সামথিং টু ফল ব্যাক। যেমন এখানে একটা এক্সাম্পল, আবার গুড এক্সাম্পল আছে খাসফুড। খাসফুড কিন্তু অনলাইনে করে এখন কিন্তু তারা অফলাইনে 18টা করে ফেলছে, অনলাইনেও কিন্তু সে খুব বেশি করতেছে না। মানে গ্রসারি যদি ধরেন ওরা হয়তো 5 লাখ টাকা 6 লাখ টাকা ডেইলি সেল করতেছে, এর মধ্যে আপনি ধরেন 70% অফলাইন, 30% অনলাইন। দে আন্ডারস্টুড যে আমার যে টিজি সে আসলে কথা বললে ইন্টারাকশন হইলে বাড়ে, আর এখানে অ্যাকুইজিশন কস্ট অনেক কম হয়। সামনে আছে মানুষজন, বাঙালির মানুষের তো অভাব নাই, সে ঢুকে এক্সপ্লোর করে। তো ওইখানে ও আর্লি স্টেজেই করছে। দ্যাটস লাইক বিউটি আর ইন্টেলিজেন্স অফ দ্য ফাউন্ডার্স, যে তারা ওই সময়টাই নিছে। কিন্তু চালাল যখন র্যাপিড গ্রোথ করে চলে গেছে তখন হচ্ছে চালালের জন্য ফিজিবল। সো ইট ডিপেন্ডস অন বিজনেস টু বিজনেস, ফাউন্ডার টু ফাউন্ডার, ফাইন্যান্সিয়াল ব্যাকআপ সিচুয়েশন টু ফাইন্যান্সিয়াল ব্যাকআপ সিচুয়েশন। বা ডিএস একটা জায়গায় গ্রিপ না থাকলে আরেকটা জায়গায় এই করা উচিত। ফর ফাস্টফুড আমি যেটা জানি, যেহেতু আমি পার্সোনালি ওদেরকে কনসাল্ট করছি, আপনিও করছেন, তো হাউ দিস ইজ ওয়ার্কিং ফর ইজ একটা মানুষ হয়তো অনলাইনে একটা অ্যাড দেখতেছে, দ্যাট সেম গাই ইজ গোয়িং ফর আ ওয়াক, আর তখন দেখতেছে আমি তো এটা দেখছিলাম আমার এটা লাগবে, আই শুড গেট দ্যাট। ওই ডেটাটা আবার কিন্তু আমরা অফলাইন কনভার্সন ওইভাবে দেখতেছিলাম না, সো তখন আমরা ওটা দেখতে পারিনি। আমরা দেখছি সিপিআর আসছে 3 দিন শেষে ওভারঅল নাম্বার দেখছি, ওকে ঠিক আছে, একটার কারণে
দিস ইজ ইনক্রিজিং। বা এটা আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে এখানে যদি করতে হয় তাহলে যেটা করতে হয় যে এরিয়া বেস করতে হয়, হ্যাঁ যে তাহলে আজকে ওই আউটলেটে কি গত 30 দিনের যে অ্যাভারেজ ছিল তার চেয়ে বেশি হয়েছে কেনা, তার এবং আজকে অনলাইনে কি খরচ বেশি হয়েছে কেনা, তাহলে আপনার রিলেশন বাই করলেন যে ওকে হ্যাঁ ইটস ওকে, কোনো না কোনোভাবে এটা কাজ করছে। বা একদিনে যদি না হয় তাহলে আপনি 1 মাস ধরলেন যে 1 মাসে গত মাসে খরচ করছিলাম, কথার কথা যে মিরপুরে ওয়্যার হাউসে বা আউটলেটে ফোকাস করে আমি ফুটফল বানানোর জন্য খরচ করছিলাম $200, এত টাকা সেল হয়েছিল, এই মাসে করছি $500, কিন্তু অ্যাভারেজে আমি দেখতেছি যে বেশি হচ্ছে। এবং যদি কোনো থাকে স্পাইক থাকে, অকেশন থাকে, সেগুলো মাইনাস করে নিতে হবে, যে এক্স্যাক্টলি। এই অফসেটগুলো মাইনাস। হ্যাঁ আচ্ছা, ব্র্যান্ডিং নিয়ে আমি যেটা বলতে চাচ্ছিলাম, হ্যাঁ অনেক সময় এমনও হতে পারে, দিস কুড বি ওয়ান অফ দ্য রিজন, যেমন হতে পারতো যে ধরেন কথার কথা চাল ডাল যদি অফলাইনে সব দিত, বাজার মানে চাল ডাল র্যাপিড গ্রোথ স্টার্ট আপ বাংলাদেশের, খুবই মানে অ্যাডভান্স ইন টেকনোলজি, হুম যেহেতু ওদের কো ফাউন্ডার হচ্ছে থার্ড তেজাজ বিশ্বনাথ, উনি কিন্তু ইউএসএ তে থাকেন। তো আমি যেটা বলতেছি, এমন হতেই পারতো চাল ডাল যদি অফলাইনে থাকতো, অনেক মানুষ কুড রিজনেট চাল ডাল উইথ স্বপ্ন। সো ওই যে এক্সক্লুসিভলি চাল ডাল ইজ আ অনলাইন টেক বি স্টার্ট আপ, ওইটা হয়তো থাকতো না, তখন তো এমন হতে পারতো যে পজিশনের দিক থেকে হ্যাঁ ঝামেলা হতো। হ্যাঁ হ্যাঁ দ্যাট হইতে কুড বি ওয়ান অফ দ্য পারতো, থিং। হইতে পারতো। কারণ এটা আমি অনেক আগের ফাউন্ডার চাল ডাল ওয়াসিম স্যার, ওনার একটা ইন্টারভিউতে দেখছি যে উই ডোন্ট হ্যাভ দিস প্ল্যান বিকজ উই ওয়ান্ট টু অনলি বি ইন অনলাইন। সো মানে ওনার রিয়েল এস্টেট কস্ট বাড়াইতে চায় না। এক্স্যাক্টলি। হ্যাঁ ওকে, সো নেক্সট কোয়েশ্চেন আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনি টিম বিল্ডিং নিয়ে বলছেন, আমি এটা নিয়ে আমার নেক্সট কোয়েশ্চেন ছিল, হ্যাঁ আপনি এসওপি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার, এটা নিয়ে আপনি আমাদের টিমের কথাও বলেন, যখন আমরা আপনার সাথে চাল ডালে জব করতাম তখনও বলতেন, এখনো বলেন, সবসময় বলেন। হ্যাঁ এবং আমার মনে হচ্ছে গ্রোথ টিমের আমি রাফি ভাই আমাদের সবাইকে প্রথম কাজই দিয়েছিলেন যে আমাদের প্রত্যেকের ডিফারেন্ট, আমি একটু ভেঙে বলি না তো বুঝবে না, আমাদের গ্রোথে 6 জন ছিল, একজনের কাজ আমার কাজ ছিল ফার্স্ট জেনারেশনের 6 জন ছিল। এক্স্যাক্টলি রিজারেকশন নিয়ে কাজ করা, মানে যারা কাস্টমার চার্ন হয়ে গেছে ওদেরকে আবার ফিরানো। রাফি ভাইয়ের কাজ ছিল হচ্ছে অ্যাকুইজিশন নিয়ে কাজ করা, যারা নতুন কাস্টমার আসবে তাদেরকে কিভাবে আনা যায়। একজনের কাজ ছিল রিটেনশন, যারা অলরেডি আমাদের কাছ থেকে কিনছে ওদেরকে কিভাবে আমরা ধরে রাখতে পারি। আরেকজনের কাজ ছিল ব্র্যান্ডিং নিয়ে কাজ করা, একজনের কাজ ছিল ইন্টারনাল টিমের কমিউনিকেশন নিয়ে কাজ করা। ওভারঅল লং স্টোরি শর্ট, আমি জানতে চাই আপনি তখন আমাদেরকে প্রথম কাজ দিয়েছিলেন যে ফাইন্ড আউট হোয়াট ক্যান বি ইউর কোর্স এসওপি। আমি অ্যাজ আ রিজারেকশন লিড, আমি গ্রোথের রিজারেকশন নতুন পুরোনো কাস্টমারদেরকে যারা চলে গেছে ওদেরকে ফিরে আনার জন্য আমার প্রসিজিওর কি হতে পারে, আমি একটু চাচ্ছি এসওপি জিনিসটা একটু আপনি ফাউন্ডারদেরকে বোঝান। মানে এসওপি সোজা কথা হচ্ছে গিয়ে, মানে এটা তো আপনি দেখছেন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর, এখন এটা তো নামেরই নাই, মানে এটা বেসিক্যালি কি আসলে, এইটা বেসিক্যালি ভাই এইটা কেন করা হয়, এইটা মেইনলি করা হয় যে সবসময় আমরা বলি না যে হ্যাঁ এটা এইভাবে করে এইভাবে, এখন আমার মাথায় থাকা লাগবে, থাকলে হবে না, এটা হ্যাজ টু বি রিটেন সামওয়্যার, সো দ্যাট আপনার সেকেন্ড ম্যান বা আরও টিম মেম্বার নতুন আসলে ওরে বলেন যে এই যে দিস ইজ আওয়ার প্লে বুক, দিস ইজ হাউ উই ওয়ার্ক, তুমি এই জায়গায় ঢুকছো, তোমার এই জায়গার যে রোল সেটারখানে যে কাজ হয় এগুলোর এসওপি হচ্ছে কি এইটা। তাইলে যেটা হইলো যে ওরে আপনি বসে বসে সব কিছু আপনার কী করা লাগলো না, শেখায় দেওয়া লাগলো না, বসা লাগলো না। ও যদি এমন হয় যে 3 জনের টিমে জয়েন করছে, হি ইজ আ ফোর্থ গাই, ওই 3 জনের মানে মানে পছন্দ অপছন্দ, ব্যস্ততা অবস্থার উপর ওর গ্রোথটা ডিপেন্ড করবে না, বেশিরভাগ ও নিজে নিজে অনবোর্ড হয়ে যাবে, তারপর যেখানে যেখানে আটকাবে সেখানে হইলে, এবং এটা ওয়েল ডিফাইন থাকলো যে হ্যাঁ ও হি নোজ হোয়াট ইজ দ্য সিস্টেম। যেমন একটা ক্যাম্পেইন হতে পারে, ক্যাম্পেইন হলে কী হবে, সবার আগে ক্যাম্পেইনের টাইটেল ফিক্স হবে, তারপরে ক্যাম্পেইনের গোল ফিক্স হবে, তারপরে টাইটেলের কন্টেন্টের আপনার কী যাবে, রিকোয়েস্ট যাবে, তারপরে অ্যাডভার্টাইজিংয়ের বাজেটের রিকোয়েস্ট যাবে, ওগুলো অ্যাপ্রুভাল হয়ে আসবে, তারপর মার্কেটিং টিম ওইটারে কী করবে, এক্সিকিউট করবে, তার আগে সোর্সিংয়ের সাথে আলাপ করবে যে তোমার এখানে স্টক আনতেছো, সোর্সিং বলবে যে এতদিন লাগবে, তারপর ওরা লঞ্চ করবে, তারপরে কমিউনিকেশন শুরু হবে যে অমুক থেকে হচ্ছে, তারপরে অ্যানালিটিক্স টিম বলবে যে হ্যাঁ এটা ইটস ওয়ার্কিং, 7 দিন পরে অ্যাসেসমেন্ট হবে যে ঠিক আছে এটাকে আমরা এক্সটেন্ড করবো না থাকবে, এই যে কথা। এখন এইটা আপনার মাথায় যদি থাকে, আমার মাথায় যদি থাকে, আরেকজনের মাথায় যদি থাকে, এইটা হলো গিয়ে গোত্তা খাবে এবং অনেক ভুল হয় এই সময়, এবং আমরাও সাফার কি করছি। বলি, হ্যাঁ অনেক মানুষ আছে নিজে যেটা ভাবছে, ধরেন আপনার মতো ওইটা কমিউনিকেট করতে পারে না, দেয়ার আর পিপল যারা একটু ইন্ট্রোভার্ট হয়, ওই ক্ষেত্রে কি হবে, হ্যাঁ কমিউনিকেট করতে পারে না, প্লাস ধরেন আমি হয়তো এনার্জিও নাই, প্লাস আমি অ্যাভেলেবল নাই, তখন কি হবে। এই জন্য সব কিছুর একটা এসওপি থাকলে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার মানে ইউ ডোন্ট বিকাম সিঙ্গেল পয়েন্ট অফ ফেইলর। হ্যাঁ এই সিঙ্গেল পয়েন্ট অফ ফেইলর একটা মানুষও হইতে পারে, মানে হইতে পারবে না, একটা প্রসেসও হইতে পারবে না, একটা ভেন্ডরও হইতে পারবে না যে এই ভেন্ডরের কাছ থেকে খালি ডিম নিচ্ছেন এবং ও মাসে মাসে 5 পয়সা করে অ্যাড করতেছে যে এই স্যার আমার গতি নাই। তাহলে কি কখন এইটারও এসওপি থাকবে যে কখন নতুন ভেন্ডর সার্চ করবে, যখন দেখবে যে এই এত মাসের মধ্যে প্রাইস এতবার চেঞ্জ হয়েছে, এত ফ্রিকোয়েন্সি হয়েছে, এত পার্সেন্ট হয়েছে এবং আমাদের মার্জিনের জন্য কমে গেছে, লুক ফর নিউ ভেন্ডর। নিউ ভেন্ডরের আবার এসওপি কি, নিউ ভেন্ডরের এসওপি হচ্ছে পত্রিকা দিবে, ফেসবুকে দিবে, পরিচিতদের মধ্যে নক দিবে, আগে যারা নক করছে তাদেরকে কল করবে, তারপর
তারপর হইলো গিয়া ভেন্ডর বিডিং এর এসওপি, যে কিভাবে বিড করবে, এত এত করে হবে। তারপর হলো ভেন্ডর লকের প্রসিডিউর, তারপর হলো অনবোর্ডিং এর এসওপি। প্রতিটা জায়গায় আপনার এসওপি থাকবে, এবং এটা একদিনে হবে না, আপনার ফাউন্ডার প্রসেস আসতে থাকবে আর এগুলো লিখতে থাকবে, এবং এসওপি চেঞ্জ হইতে পারে। হ্যাঁ, এবং এখানে বারবারই চালের কথা আসবে, সেখানে আমার সুমন ভাই আমাদের অপারেশনের যে হেড, এবং শোভন আমাদের যে অপারেশনের ডেপুটি ডিরেক্টর ছিল, শোভনটা এখন চাল থেকে অন্য জায়গায় গেছে, হি ইজ লাইক ডুইং হিজ ওন ভেঞ্চার। হ্যাঁ, অ্যাগ্রোটেকের কাছেও কাজ করতেছে। হ্যাঁ, প্যাশনেট, ইজ ভেরি নাইস গাই। সো ওর কাছ থেকে আমি শুনছি, এবং ওরা বলতেছে যে ওখানে চম্পা কলার এসওপি আছে, সবরি কলার এসওপি আছে, পিঁয়াজের রেসিপি আছে, বরবটির রেসিপি আছে, ধইনা পাতার রেসিপি আছে। তো এগুলা মানুষ শুনলে তো মাথা নষ্ট হচ্ছে, কি কয় ধইনা পাতার রেসিপি আবার কি? ধইনা পাতা কয়টার সময় অর্ডার করতে হবে, আনার পরে ফ্রিজিং কখন করতে হবে, তার মধ্যে স্প্রে করবে কি করবে না, কোন প্যাকেটে কইরা দিতে হবে, প্যাকেটের মাথায় রাবার একটা বানবে না দুইটা বানবে, ডেলিভারির সময় ব্যাগের মধ্যে যে স্ট্যাক করবে উপরে রাখবে না নিচে রাখবে, যায় যে কাস্টমারের ফ্লোরের উপরে রাখবে না নিচে রাখবে, সে সব এসওপি এখানে আছে। এবং এইগুলো আছে দেখেই যখন আসতে থাকে, তখন যেটা হয় আপনার ফ্লোরে 25 জন লোক থাকলে 25 জনের মাথায় এইটা আছে। নতুন 5 জন আসলে ওই 25 জনের দেখা দেখি কথা কইতে কইতেই জিনিসটা হয়ে যায়। আর ট্রেনিং বুকও একটা থাকে, ওরা আসে দেখে দেখে যে ও আচ্ছা যা দেখছি সেটাই তো হচ্ছে। সো এসওপি ইজ সুপার ডুপার ইম্পর্টেন্ট। অনেক ফাউন্ডার আমি এখন যাদেরকে এই দিয়ে কনসালটেন্সি দিয়ে বা এই করি, তারা সবসময় বলে যে ভাই এইটা কে লাগবে, এত সময় তো হচ্ছে না। কিন্তু আমি ওদেরকে বলি যে না, বিফোর টেকিং কনসালটেশন ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড যে এখানে কোর টিমের এবং ঈশ্বর রেসপন্সিবিলিটি আছে, এবং একটা সময় আপনাকে একটা ধাক্কা নিতেই হবে, অ্যাডজাস্ট করতেই হবে। এখনই আপনি 20% অফ দ্য টাইম এসওপিতে দিবেন, যাতে আগামী 2 বছর পরে এটা আপনার 50% অফ দ্য টাইম কি করে দেয়, সেভ করে দেয়, এবং আপনার তখন আর কথা নেই, প্রসেসটা এস্টাবলিশ হবে। আপনার ওই যে মরার আগ পর্যন্ত যদি খালি এসওপি ছাড়া চলতে থাকেন, খালি অনেক ব্যান্ডউইথ নষ্ট হয়। হ্যাঁ, অনেক ব্যান্ডউইথ নষ্ট হয়, যে ওইটা করবে, ও আচ্ছা স্যার এটা তো, ও আচ্ছা স্যার ওনার তো কথা ছিল, ও আচ্ছা এটা তো হয় না, ও হো এটা তো ভুলে গেছি। হ্যাঁ, অনেক সময় আমাদেরও আগে হয়তো যখন আমরা এসওপি ছাড়া কাজ করতাম, যে 6টা মার্কেটিং চ্যানেল 4টা করছি, এরপর 2টা ভুলে গেছি, যারা এটা তো করার কথা ছিল। সো এটা যদি এসওপির পার্ট থাকে তাহলে আর কোনো সমস্যা নেই, ওখানে এসওপি খালি চেক হবে, ক্যাম্পেইন এইটা লঞ্চিং লাং 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 ডান শেষ, তারপরে এভালুয়েট করো ডান 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 শেষ, তারপর নেক্সট প্ল্যানিং করো, এটা হয়েছে এটা হয়েছে শেষ। এবং আপনি জানেন যে আমাদের এখানে এমনও ছিল, মানে এটা হচ্ছে কি ফিউচারের জন্য রেকর্ডও রাখার একটা কি থাকতে হবে, এসওপি থাকতে হবে, যে আমরা কি ট্র্যাক করবো, এবং কি লং টার্মে প্রিজার্ভ করবো, কি শর্ট টার্মে প্রিজার্ভ করবো, যাতে ফিউচারে আমরা কি করতে পারি, ব্যাকওয়ার্ডে যায় ওইটা ডাটা দেখে ডাটা ড্রিভেন ডিসিশন কি নিতে পারি। সো অ্যানালিটিক্স স্টোরেজও আপনার কি লাগবে, এসওপি লাগবে। সো এসওপি ইজ আ মাস্ট। এখানে একটা জিনিস বলি, নট দ্যাট যে আমরা এসওপি ধুয়া খায়া করে ফালাইছি, এইটা আমাদের লার্নিং থেকে বলতেছি। আমরা 2-3 বছর এসওপি ছাড়া চলছি, এবং প্রতিটা জায়গায় এসওপির জন্য আমাদের টাইম ওয়েস্ট হয়েছে, টাকা নষ্ট হয়েছে, মিসম্যানেজমেন্ট হয়েছে, হয়েছে। কিন্তু ওয়েন দ্য ফাউন্ডার টুক দ্য ইনিশিয়েটিভ যে এই মান্থের মধ্যে কোম্পানির যত এসওপি আছে সব করে ফেলাইতে হবে, তখন থেকেই আমরা কাজ করছি প্যারা হয়েছে, কিন্তু তারপর থেকে এটা সুফলগুলো কি আমরা ভোগ করতে পারছি। স্যার, এসওপির কথা বলতে বলতে আমি একটা আমার পার্সোনাল জিনিস শেয়ার করি, যেমন দিস ইজ সো ট্রু। আমি তো এসওপি আপনি যেগুলো শেয়ার করছেন ওগুলো দিয়ে আমরা কাজ করেছি, বাট আমার যখন কারোর সাথে কোনো কনসালটেশন কল হয়, আপনি যেমন ডেটা নিয়ে অনেক ডিপে যে কাজ করেন, আমি ডেটাতে কতটুকু করি জানি না, বাট আমি কন্টেন্ট রিলেটেড অনেক ফিডব্যাক দিতে পারি, যেহেতু আমি পডকাস্ট করি, কন্টেন্ট নিয়ে সারাদিন আমার ঘাটাঘাটির মধ্যে থাকতে হয়, এবং নিজে অনেক কনজিউমও করি যখন আমি ট্রাভেল করি। আমি কন্টেন্টটা অনেক মানুষের চেয়ে অনেক ভালো বুঝি বলে মনে হয়। সো আমি আমার 6টা কন্টেন্টের একটা ফ্রেমওয়ার্ক আছে, খুব শর্টে আমি একটু বলি, যারা যারা দেখছেন আপনাদের হেল্প হতে পারে, যেহেতু উদ্যোক্তা নিয়ে কথা হচ্ছে। সো যে কোনো একটা প্রোডাক্ট আমি যখন সেল করছি, ওই প্রোডাক্টের ইউনিক 6টা ফিচার বের করে, 6টা আর বেশি না, ওই 6টা কীভাবে করে আমি কাস্টমারের মাথায় দিতে পারি। যেমন গতকালকে আমার একজনের সাথে কথা হচ্ছিল, উনি হচ্ছেন পেন্ডেন্ট নিয়ে কাজ করে, পেন্ডেন্ট হচ্ছে মেয়েদের যে গলায় চেন টাইপের। সো আমি তখন বলতেছিলাম যে এইটা নিয়ে আপনারা তো দেখাচ্ছেন পেন্ডেন্টটা কেমন লাগতেছে, why didn't you create 6 different videos that will talk about individual things? খুবই সহজে যদি বলি, যেমন কথার কথা, এই পেন্ডেন্টটা একজন অফিস গোয়িং মানুষকে আমি টার্গেট করলে কেমন হবে, যে আপনারা অনেকেই খুবই কম এফোর্টে নিজেকে একটু গর্জিয়াস দেখাতে চান, তার জন্য আপনার কিন্তু খুব দামি জিনিসপত্র করতে হবে না, আপনি কিন্তু নর্মাল এই পেন্ডেন্টটা ইউজ করতে পারেন। গেল। সেকেন্ড একটা হতে পারে, আপনি কি আপনার অফিসে বিয়ে বাড়ির মতো মেকআপ করে যাবেন না, তারপরে ইউ হ্যাভ টু লুক স্মার্ট গুড, তার জন্য আপনার একটা খুবই ইউনিক স্ট্যান্ডার্ড একটা জিনিস লাগবে। এতদিন ধরে অনেকে আমাদের এই পেন্ডেন্টগুলো নিতে চাচ্ছিলেন, বাট নাও উই হ্যাভ আ ডিসকাউন্ট ফর অনলি ইউ ইফ ইউ আর অর্ডারিং ফর দ্য ফার্স্ট টাইম। গেল। থার্ড হতে পারে যে আপনি আপনার ওয়াইফকে, হাজব্যান্ডকে টার্গেট করে আপনার ওয়াইফকে অনেক দামি কিছু গিফট না করতে পারলো, নাও ইউ ক্যান মেক হার লুক গর্জিয়াস দ্যান এভার, অ্যান্ড দিস ইজ দ্য প্রোডাক্ট ইউনিট টু। সো এরকম 6টা কন্টেন্ট আমরা বানাবো যেখানে টপ অফ মাইন্ড অ্যাওয়ারনেসে তাকে হিট করবে। এই যে অফিস গোয়িং যে মেয়েটাকে আমরা টার্গেট করতেছি, ওকে যদি আমি পুরো মাস এই একটা দেখাই, ওর যখন স্যালারি ডেট হবে, স্যালারি ডেটের আগে কিন্তু ও ঠিকই হ্যাড টু ক্যাট করে রাখবে, ওই টাইমে যদি একটা চুপ করে ওকে, আপনি যেটা বলছেন SMS মার্কেটিং, একটা SMS বা একটা ইমেল বা কোনোভাবে যদি একটা হোয়াটসঅ্যাপ ব্লাস্ট পাঠানো হয়, ও যখন দেখবে একটা এক্সট্রা নাচ পাবে, ও একটা অর্ডার প্লেস করবে।
তো আমি এটা কেন বললাম, এসওপি ইজ ভেরি ইম্পর্টেন্ট। ও যদি এই ফর্মুলাটা জেনে যাবে ফাউন্ডার, ওকে 6টা, ওকে পানি বিক্রি করবো, পানির জন্য কি হতে পারে 1 নম্বর, ওকে আপনি যে পানিটা খাচ্ছেন পানি বাহিত রোগ হতে পারে, আপনি যে পানিটা খাচ্ছেন আর ইউ ক্যারিং ইউর ওয়াটার, সো উই হ্যাভ দ্য বেস্ট ওয়াটার, এরকম। থার্ড, আপনার ছোটবেলা থেকে বড় গুরুজন আমাদেরকে বলেছে পানি খাওয়া অনেক দরকার। আচ্ছা, আপনি কি পানি খাচ্ছেন টাইম মতো? ফোর্থ হতে পারে আপনার ফোনে ওরকম অ্যাপস আছে যেগুলো দিয়ে পানি খাওয়ার কথা বলে। আপনি কি জানেন এই বছর পানি না খাওয়ার কারণে এই রোগ হয়েছে? এভরিথিং দ্যাট ইউ গিভ মি, আই উইল ক্রিয়েট আ 6 কন্টেন্ট ফ্রেমওয়ার্ক, এবং 6টা কন্টেন্ট টপ অফ মাইন্ড অ্যাওয়ারনেসে কাজ করবে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, এই সব কিছু জানতে পারছি বিকজ আই হ্যাভ ওয়ার্ড। তারপরে আমি আপনার সাথে, আপনি ইউ আর দ্য মেইন ফাউন্ডার, আই এম ওয়ান অফ দ্য কো ফাউন্ডার, নেক্সট ডিটেলসে জয়েন করতে পারছি এজ আ মাই ফার্স্ট ভেঞ্চার। আমি জানতে চাচ্ছি, একটা মানুষের প্রথম একটা ভেঞ্চার বা একটা বিজনেস করার জন্য, অনেক মানুষই কিন্তু বিজনেস করতে চায়, আপনি উদ্যোক্তাদের নিয়ে অনেক কাজ করেন, অনেক মিটিংস করেন, আপনি আবার 1-1 সেশনও এখন শুরু করছেন, কারণ আপনি বুঝতে পারছিলেন, আমি যতদূর জানি আপনার সাথে কথা বলে, আপনি হয়তো এটা নিয়ে আরো বলবেন, যে অনেক মানুষ আসলে রিচ আউট করে বাট খুব সিরিয়াস মানুষজনের মধ্যে কম থাকে, সেই জন্য আপনি একটা ফিল্টারেশনের জন্য ওটা রাখছেন। আমি জানতে চাই, একটা বিজনেস শুরু করার আগে যত কিছু বলে এসওপি বোঝা, এটা বোঝা, ওটা বোঝা, আমরা এমন ফাউন্ডার দেখছি যার প্রথম ভেঞ্চার অনেক সাকসেসফুল হয়েছে, এমন ফাউন্ডারও দেখছি যে অনেক বছর চাকরি করছে, দেন দে স্টার্টেড। আপনারও কিন্তু প্রথম আপনি সিটি কলেজের লেকচারার ছিলেন, দেন ইউ স্টার্টেড ইউর ভেঞ্চার। অনেক এত কথা বলার মেন উদ্দেশ্য চাকরি ভার্সেস ব্যবসা, চাকরি করে ব্যবসা যাওয়া উচিত নাকি প্রথমে শুরু করা উচিত। অনেক স্কুল অফ থট আছে যারা এরকম বলে যে আসলে যদি অনেক বেশি মাথায় বিভিন্ন ডেটা চলে আসে, সে আসলে নিজের পোটেনশিয়াল বুঝতে পারে না, সে হয়তো অনেক বড় হইতে পারতো, সে তার মাথায় ভয় চলে আসে, ওভার অ্যানালিসিস অফ প্যারালিসিস। আবার অনেকে বলে, যেমন সেবারের এক্সাইজেড আদনান ভাই, উনি খুবই পলিশড, একদম প্রপারলি ওনার ক্যালেন্ডলি সেট করা থাকে, গুছানো খুবই। সো উনি আবার কিন্তু কর্পোরেটে অনেক ভালো করছে, অনেক বছর চাকরি করছে, তারপরে ওনার ভেঞ্চার শুরু করছে। সো আপনার পার্সোনালি কি মনে হয়, হোয়াট কুড বি দ্য? আমার পার্সোনালি মনে হয় যে সত্যি কথা বলতে, যে কোনটা আগে কি করা উচিত, এখন এটা ডিপেন্ড তো করে যে আলটিমেটলি আপনি কি করবেন, সেটা কি আপনি ঠিক করছেন কিনা সেটার উপর ডিপেন্ড করে। মানে আপনি কি চান যে না আমি আলটিমেটলি ব্যবসায়ী করব, যদি আলটিমেটলি ব্যবসায়ী করেন তাহলে আপনার প্যাথটা আপনি ওইভাবে সেট করতে পারেন। আর যদি বলেন যে না আমি তো ব্যবসায়ী করছি, আমার 14 গোষ্ঠী ব্যবসা করছে, সরি আমি তো চাকরি করছি, 14 গোষ্ঠী চাকরি করছে, আমার এত চ্যালেঞ্জ ম্যালেঞ্জ ভালো লাগে না ভাই, এটা আমার মাস শেষে আমার স্যালারি আসবে, দিস ইজ মাই কমফোর্ট, আমি চাকরি করবো, সেটা একটা জিনিস। আবার তো মনে করেন যে না চাকরি করবো, ভালো কথা, 10 বছর করার পরে মনে হয়েছে আর ভালো লাগে না, এটা ডিপেন্ড করে, মানে এটা কোনো ফিক্সড কিছু নাই। তবে আমার যেটা মনে হয় যে ভাই সত্যি কথা বলতে, যখন যেটা মনে হয় সেটা না, যদি আপনি মন থেকে ভাল লাগে যে আপনি চাকরি করতেছেন, ইউ আর হ্যাপি, কোনো সমস্যা নাই, আপনার বাচ্চাদের ভালো মতো এডুকেশন দিতে পারতেছেন, ফ্যামিলির সাথে কি টুকটাক টাইম দিতে পারতেছেন। হ্যাঁ, হয়তো ক্যারিয়ারের প্রথম 10 বছর 15 বছর টাইম দিতে পারছেন না, এরপরে আপনি ফ্যামিলির সাথে ঘুরতে পারতেছেন, দিতে পারতেছেন, ফ্যামিলি নিডস করতে পারতেছেন, রেসপেক্টেবল একটা ইসে আসছেন, তাহলে চাকরি খারাপ না, আই ডোন্ট সি এনি প্রবলেম। বড় একটা কোম্পানিতে কাজ করছেন, অনেক কিছু শিখছেন, দিস ইজ গ্রেট। সোশ্যাল সিকিউরিটি সম্মান অনেক কিছু, সোশ্যাল সিকিউরিটি সম্মান অনেক আছে, কিন্তু এখানে আসলে ওই যে ব্যবসা যারা করে তাদের আসলে হয় কি, অনেক সময় যে সেটেল ডাউন করতে পারে না চাকরি না, তাদের মাথায় পোকা থাকে। এটা যে ভালো পোকা খারাপ পোকা সেটা অন্য জিনিস, কিন্তু তাদের মধ্যে পোকা থাকে, না আমার ভালো লাগছে, আই এম লিমিটিং, জব ইজ লিমিটিং, আমরা সব দিক থেকে আটকাইতেছে, ফ্রিডম নাই, কিছু নাই। যেমন আপনার আজকে আমি বলতেছিলাম না যে একটা বিল্ডিংয়ের সামনে আসার পরে যে আসার সব প্রবলেম নেই, যেটি ইজিলি আমি ইয়েস বললে বা একটু যদি চাইতাম তাইলে আমি হয়তো এই বিল্ডিংয়ে বসে থাকতে পারতাম, কিন্তু আমি আপনার সাথে রিক্সা করে যে যাচ্ছি পডকাস্ট রেকর্ডিং এর জন্য, আই এম ফিলিং ভেরি হ্যাপি। দ্যাট বিল্ডিং ইজ ওয়ান অফ দ্য বেস্ট বিল্ডিংস ইন বাংলাদেশ। যাই হোক, হ্যাঁ, বাংলাদেশ, এবং ওইখানে কাজও করছি, কিন্তু আমি চাইলেই আর হয়তো একটু বাড়াইতে পারতাম ডিউরেশনটা, কিন্তু আমার এখন মনে হচ্ছে যে আমি রিক্সায় যে আসছি ভালো লাগছে। এটা আসলে নিজের ভালো লাগাকে আপনি কত ইম্পর্টেন্স দিচ্ছেন এটাও ইম্পর্টেন্ট, আপনার ফ্যামিলিতে আপনি কতখানি সাপোর্ট পাচ্ছেন সেটাও ইম্পর্টেন্ট। সো টকিং অ্যাবাউট, আমি তো লাগে ব্যবসাও করছি, তারপরে চাকরিও করছি, আবার প্রথমে হচ্ছে গিয়ে চাকরি, তারপর হচ্ছে গিয়ে ব্যবসা, তারপরে আবার করলাম হচ্ছে গিয়ে চাকরি, তারপরে আবার এখন আসছি ব্যবসায়, এখন আবার কি চাকরিতে যাব কিনা এইটা আমি বলি আপনাদের মাঝখানে আমি একটু ইন্টারাপ্ট করব, কিন্তু আমি আপনাকে যখন পার্সোনালি দেখেছি, ইন জার্নাল ইউ আর নট ডুইং আ জব, আপনার কিন্তু টাইম টেবিল ওরকম ছিল না। আপনি এমনও হয়েছে, আমি দেখছি আপনি বাদাম খাইতে খেতে রাত 3টার সময়ও পরের দিন কি করবেন আপনি অডিও দিয়েছেন আমাদেরকে গ্রুপে। এমনও হয়েছে যে একদিন আপনি বিকাল 2টার সময় আসছেন, তার আগে আমাদের সব প্রসিজার রেডি ছিল, আহাদ ভাই এন্ড উই টুক কেয়ার অফ এভরিথিং। সো আপনি কিন্তু এখানে প্রচন্ড লেভেলের ফ্রিডম নিয়ে কাজ করছেন, এন্ড দ্যাটস হোয়াই দ্য রেজাল্ট কেম। এটাও সত্য, এবং এটা ফাউন্ডারেরই ক্রেডিট, যে ফাউন্ডার বুঝতে পারছে যে ভাই আই জাস্ট নিড টু গেট দ্য থিংস ডান। আমার ওই রকম ওই যে আমি বসায় রাখবো, চোখের সামনে ঘুরবো, চেহারা দেখার জন্য দরকার পড়বে না। সো এইটা ওয়াসিম ভাইও বুঝতে পারছে, উনিও ফ্রিডম দিছে, আমিও করছি, উনিও বুঝছে যে ওমর ভাইরে একটা বড় প্লেয়িং ফিল্ড দিলে উনি মজা পাবে কাজ করে, তো আমি দিছে পারছি। হ্যাঁ, সবার যে একই জার্নি হবে তা কিন্তু না। হ্যাঁ, ওই যে সবাই বলে না যে ফাইন্ড আ গ্রেট বস জবের চেয়ে। সো গ্রেট বস যদি পান তাইলে ইয়োর লাইফ ক্যান চেঞ্জ আ লট, অ্যান্ড আপনি গ্রেট টিম যদি বিল্ড করতে পারেন, আর সেটা যদি হয় নিজের হাতে বানানো, তাহলে তো নাথিং লাইক ইট। লাইক আমার
আমার যেমন আমি অনেক সময় মানে খুব মানে রাত্রেবেলা আমি খুব মানে মনে হয় যে আলহামদুলিল্লাহ মানে আমি খুব স্যাটিসফাইড মাইন্ড নিয়ে কী করি ঘুমাই, সকালবেলা উঠে দেখি যে আচ্ছা আমার কি কোনো টেনশন আছে, না নাই, আল্লাহু আকবার, মানে এটা তো এই শুধু ঘুমাইতে যাওয়া টেনশন ছাড়া ওঠা টেনশন ছাড়া, এটা যে কত বড় ব্লেসিংস এটা তো সবাই জানে, এটা সবার ড্রিম, সোজা কথা যেটা আর কি। তো যাই হোক, যেটাই হচ্ছে সেটা হচ্ছে যে আমার মনে হয় যদি ব্যবসা করতে চান কোনো জায়গায় চাকরি করে শেখা ভালো, ছোট কোম্পানিতে বা মিড সাইজ কোম্পানি গেলে ভালো হয়, কারণ ওইখানে একজন লোক 3-4টা 5টা করে কাজ করে, আপনার সব কাজেরই ফ্লেভার থাকে এবং আপনি বুঝতে পারেন যে আপনার এই জিনিসটা টানতেছে, এই আপনার কি মার্কেটিং টানতেছে নাকি অ্যাডমিন টানতেছে নাকি আপনার সোর্সিংয়ের বেশি ভালো লাগতেছে নাকি আপনার ক্রিয়েটিভ সাইডে যাচ্ছেন সেটা ভালো লাগে, এটা চিনে তারপরে আপনি মনে করেন যে একটা ডিসিশন নিতে পারেন যে যেটাই হোক সেইটাই তো আপনার ব্যবসা হিসেবে কি করতে পারেন, চুজ করতে পারেন। গ্রেট এক্সাম্পল ক্যান বি জিশান ভাই, উনি কিন্তু মার্কেটিং এ ছিল, এখন কিন্তু হি ইজ ডুইং এইচআর জব, হি ইজ ডুইং ফ্যাবুলাস। ফ্যাবুলাস, হ্যাঁ। অ্যান্ড ওকে এইচআরে স্টার্ট করবে কিনা আই ডোন্ট নো, মানে আমার যদিও খারাপ লাগে যে হি ইজ নট আ মানে এইচআর ম্যাটেরিয়াল, ও শান্তশিষ্ট ঠিক আছে, হি ইজ আ নাম্বার গাই অ্যাজ ওয়েল, ওর মধ্যে কোডটার মধ্যে নাম্বার অনেক আছে, আমি তারা চাই যে সে আবার কি সে ফেরত আসুক। এনিওয়েজ দ্যাটস আ ডিফারেন্ট স্টোরি, ওইটা আর আলাদা জিনিস। কিন্তু টকিং অ্যাবাউট এইটাই যে সেটা হচ্ছে কি ডিপেন্ড করে আপনি আসলে কী চান। আর এখানে একটা বড় আছে, এটা আমি সবাই ধরেন যারা ব্যবসায় হইতে চান, চাকরি করে হন না নিজে হন যাই হন, সেটা হচ্ছে ফ্যামিলির সাপোর্ট একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। সবাই নিতে পারে না ফ্যামিলির প্রেশারটা, যে হচ্ছে না। যেমন আমার ফ্যামিলিতেও অনেক সময় বলে যে কিসের দরকার এত ব্যবসা, এত চিন্তা, এত মিটিং, এত তোমার শরীর খারাপ, বয়স হয়েছে, পারবা কিনা। তারা তো আর এইটা বুঝে না যে আমি এখন আমার এটা বুঝে না পারে, হয়তো বুঝে তারপরেও হয় যে এত কষ্ট করতেছি, কারণ হচ্ছে কি আমার ফ্রিডমের জন্য। কয়দিন পরে এই আমার অটো হবে আর কি, মানে এই জিনিসটা যেমন কনসালটেন্সি ভেরি টাফ জব, বাংলাদেশে বুঝেই না মানুষ কনসালটেন্ট কী করবে। যেমন আমাদের গ্রোথ টিমের কথা, গ্রোথ টিম কী করে, কনসালটেন্সিটাও হয়তো মানে এমএনসি বা অন্যান্য কালচারে যারা থাকে তারা বুঝে, কিন্তু এসএমই যারা তারা তো এরা কিছু বুঝে না, এটা আবার কী জিনিস। কিন্তু 1 বছর 2 বছর বা ধরেন আমি যে 6 বছর 6 মাস 1 বছর ধরে দিচ্ছি, এখন আমি তো দেখতেছি যে অলমোস্ট লাইক আপনার রেভিনিউ স্ট্রিম তৈরি হয়ে গেছে আমার জব লাইফে যেরকম ছিল সেই রকম, এবং হয়তো এটা এক্সপোনেনশিয়ালি বাড়তে থাকবে 1 মাস 2 মাস 4 মাস পর, তখন আমার ফাইন্যান্সিয়াল ফ্রিডমটা বাড়বে, আমি আমার ফ্যামিলির বেশি টাইম দিতে পারবো। সবচেয়ে বড় কথা হচ্ছে আই এম টকিং অ্যান্ড মিটিং আ লট অফ আদার ফাউন্ডার্স, ইয়াং ছেলেদের সাথে কিন্তু ইয়াং ফাউন্ডারদের ভিশন আমি বুঝতে পারতেছি, আমি ওইখান থেকে শিখতেছি, ওদেরকে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, ওর লাইফটা চেঞ্জ হয়ে যেতেছে, ও এক্সাইটেড হইতেছে, বাংলাদেশের নেক্সট অন্টারপ্রেনার পাইপলাইন তৈরি হইতেছে, নেক্সট লিডার্স তৈরি হচ্ছে, এটা তার কম কথা না, মানে এটাও তো একটা বড় জিনিস। তো ইটস অল ডিপেন্ডস অন যে আপনি কি খালি টাকার শান্তি খুঁজতেছেন নাকি আপনি মানে আপনার মনের শান্তিটাও ইম্পর্টেন্ট। আমি যেমন আমার নূর ভাইয়ের লাস্ট পডকাস্টে বলছি যে আমি আসলে যেটা পছন্দ করি সেটা গুরুত্ব আমি দিই। সো এটা আসলে আমার মনে হয় সবারই দেওয়া উচিত এবং ফ্যামিলিরও বোঝানো উচিত, ইয়েস ইউ গাইজ আর মাই প্রায়োরিটি, তোমাদের আমি সবই দেখবো, কিন্তু আমারও আমি সব কিছু শেষ করতে চাই না। যেমন আমাদের এখানে বলে যে বাবারা সবসময় কী করে, স্যাক্রিফাইস করে, হ্যাঁ আমরাও করি, কিন্তু স্টিল আমি আমার লাইফে একটু বলছি যে আমি একটু স্বার্থপর যদি এটা মনেও হয় তাইলেও আমি করবো, বিকজ মানে I also want to enjoy, I also want to like feel great, and I also want to, এখানে ব্যবসায় আরেকটা বড় জিনিস আছে, সেটা হচ্ছে যে টেক চান্সেস, রিস্ক নেওয়া এবং ফিক্স না যে প্রত্যেকদিন সকালে ইজ এ নিউ হাসেল, আমার রেভিনিউটা জেনারেট করতে হবে, আমার বিলসটা পে করতে হবে, আমার এমপ্লয়ারের স্যালারি দেবে, এই যে একটা রিস্ক, অ্যান্ড আল্লাহর উপরে বিশ্বাস করা যে আমার এই আল্লাহ কী করে দিতেছে, অ্যারেঞ্জ করে দিতেছে, বিউটিফুল থিং। অনেক ব্যবসায়ী বলবে যে ভাই এইটা লাগবে জানি না কোথা থেকে একটা রেভিনিউ হয়ে গেছে, কোথা থেকে একটা সেলস হয়ে গেছে, এইটা হচ্ছে ডিলাইট। এটা যেমন আপনি বুঝেন না, আপনার তো কনসালটেন্সি এবং এই করছেন, হঠাৎ করে একটা ক্লায়েন্ট চলে আসলো, আপনার এইটার টাকা হয়ে গেল। অনেক সময় এটা হয়, এবং এমনও হয়েছে যে মানে একদিন আমার ওটা হচ্ছে মাসের শেষ ছিল, সো আমার কাছে খুব বেশি বিল ছিল না, এন্ড আমার হঠাৎ করে আই ওয়ান্টেড টু গিভ এ ট্রিট টু মাই ফ্রেন্ডস, ওই আমার ফ্যামিলিতে আমার মামা আসছিল, এন্ড মানে থিংস আর গোয়িং ভেরি গুড, এটা হচ্ছে দুর্গাপূজার আগে ইভেন্টসে, এন্ড আই জাস্ট গট 2 কনসালটেশন, এন্ড আমার পার কনসালটেশন সেশন হচ্ছে 4900 টাকা, এন্ড ইনিশিয়ালি নেক্সট মর্নিং আই জাস্ট হ্যাড 10,000 টাকা ইন মাই পকেট, এন্ড আই কুড গিভ ট্রিট টু এভরিওয়ান। সো it's a beauty, এটা খুব এক্সাইটিং, এন্ড ওনারাও কিন্তু ভ্যালু পেয়েছে, দে বোথ গেভ রিভিউজ টু মাই চ্যানেল, মানে আমার পেজে একটা রিভিউ সেকশন দেখতে পারবেন সবাই। ভেরি নাইস, এটা খুব ভালো। হ্যাঁ, সো দ্য থিং ইজ এটাই যে ব্যবসায়ী হবেন না এই হবেন, ইটস টোটালি আপ টু ইউ, বাট ব্যবসায়ী হইতে হলে আপনার ওই যে আপনার ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনটা একটু কম, মানে আপনার সাথেই যে আপনি করতে পারবেন, বিল্ড করতে হবে, জিনিসটা দ্বারা করাইতে হবে, তারপরে আপনি অনেক এখান থেকে ফ্রিডম পাবেন, রেসপেক্ট পাবেন, অনেক মানুষের কর্মসংস্থান করতে পারবেন, খুব ভালো। অ্যাট দ্য সেম টাইম জবও খারাপ না, আপনি যদি একটা বড় কোম্পানির একটা বড় ইম্পর্টেন্ট জায়গায় বসে, এই যেমন ধরেন আমি চালডালে গেছি, তো আমি যদি আমার কোম্পানি যেটা বাইরেই খালি টাইম দিয়ে যেতাম, এটা হয়তো আমি জানি না চালডালের মতো বড় করতে পারতাম কিনা, কিন্তু চালডালে আসার পর আমার যেটা মনে হয়েছে যে আই অনলি ফোকাস অন মাই স্কিল, অ্যান্ড চালডাল গেভ মি দ্য ফাইন্যান্সিয়াল অ্যান্ড অল টেক অ্যান্ড আদার সাপোর্টস, এবং আমি ওটা নিচ্ছি। সো ইটস এ গুড থিং, আপনারা ওইখান থেকে আসছেন, আমি ওইখানে চাকরিতে গেছি হয়েছে, আসছে টিম লিডার, আপনাদেরকে আমি পাইছি, এটাই তো একটা বিউটিফুল জার্নি। সো জব ইজ অলসো নট ব্যাড, ইউ জাস্ট নিড টু এনজয় ইট,
অ্যান্ড ইউ জাস্ট নিড টু আস্ক ইউর সেলফ যে এটা কি ঠিক আছে, ভালো। আর একটা জিনিস হচ্ছে যে মানে নিজের মনের ইচ্ছা বা নিজের মনের যে স্বপ্নগুলো আছে এগুলার একদম কিল করে ফেলায়েন না। হ্যাঁ মানে মাঝে মাঝে একটু হইতে হবে, এবং আপনার ফ্যামিলি, আপনার লাইফ পার্টনার যারা থাকবে তাদেরকেও তো বুঝতে হবে যে ইউ অলসো ওয়ান্ট টু হ্যাভ আ লাইফ যেটা আপনার কাছে ভাল লাগবে। কারণ হ্যাঁ সেটি সো আই এম নট ওভার গ্লোরিফাইং এভরিথিং, বাট আপনি যেটা বলছেন স্বপ্নকে মেরে না ফেলা, হ্যাঁ একটা পার্সোনাল স্টোরি শেয়ার করি। আমার খুবই মানে ক্লোজ একজন ফ্রেন্ড আছে, সো ও ব্যাংকে জব করে। তো মানে হি আর শি ডাজন্ট নো অ্যাবাউট হোয়াট উই ডু, মানে ওইভাবে বুঝে না, বোঝার কথা না। সো এন্ট্রি লেভেল একটা ব্যাংকে জব করছে, মানে হি আর শি ইজ মেকিং গুড অ্যামাউন্ট অফ মানি, বাট তো ও ওর ম্যানেজারের কথা বলতেছে যে আমার পুরো ব্রাঞ্চের যে ম্যানেজার আছে না, ওনার স্যালারি হচ্ছে 93,000 টাকা। আমি ওর ফ্রেন্ড, এখন আমি মনে মনে হাসতেছে, বলতেছে যে আমি গতকালকে একটা ম্যাক মিনি কিনলাম 72,000 টাকা দিয়ে আমাদের এডিটরের জন্য, অ্যান্ড আই পেইড মাই এডিটর অ্যান্ড থাম্বনেল ডিজাইনার টোটাল 43,000 টাকা। সো আমি তো বলবো না যে আমি এত টাকা আর্ন করতেছি, বা এটা হচ্ছে। সো দ্যাট ইজ অলসো পসিবল, যেটা ও চিন্তাও করতে পারতেছে না এই মুহূর্তে। সেটাই সেটাই সো মানে ইফ হি অর শি থিংস যে আমার ম্যানেজার, যে লোকটার বয়স এখন 40, তার প্রতিদিন অফিসে আসতে হয়, আমি বলতেছি না ওটা খারাপ, যারা চাকরি করতে হ্যাঁ গ্রেট ওয়ার্ক, গ্রেট সার্ভিস। আমিও চাকরি করছি 4.5 বছর, বাট পয়েন্ট আমি যেটা বলতে চাচ্ছি যে আসলে অনেক কিছু পসিবল there is a যদি। wider horizon। হ্যাঁ এখন আপনি যদি পাখা মেলতে পারেন তাহলে অনেক কিছু। এখন আমার বসে বসে আমার হয়তো এখানে ব্যথা করতেছে, আমি দিনে হয়তো 10 ঘন্টা 12 ঘন্টা কাজ করতেছি, একটা ক্লায়েন্ট হয়তো আমাদের রেজাল্ট পাচ্ছে না, ওনার জন্য আমাদের ব্যাক এন্ড ক্যালকুলেশন করে টেনশন করা লাগতেছে। ওই স্ট্রেসটা হয়তো ব্যাংকের লোক নাই, সে হয়তো ব্যাংকে বসে রিলস দেখতে পারতেছে। সো এটাই আসলে মিস এন্ড ম্যাচ নিজেরই খুঁজতে হবে। বাট আমি যেটা বলতে চাচ্ছি, মেনি থিংস ক্যান বি পসিবল। অনেক কিছু করছে। আমার নীল নাফিসের সাথে হয়তো কয়েকদিন পরে একটা পডকাস্ট হবে। সো নীল নাফিস আমার চেয়ে বয়সেও ছোট, বাট হি ইজ ডুইং ওয়ান্ডার্স। ওনার কথা শুনলে শুনতে ইচ্ছা করে, আই ক্যান গেট টু লার্ন মেনি থিংস। স্যার আমি আসলে জবের কথাটা আরও একটা কারণে জিজ্ঞেস করছিলাম, কারণ আমার সাথে তো কিছু ইন্টার্নসরা কাজ করছে, যাদেরকে আমরা ওই যে নেক্সট জেন প্রোগ্রামের মাধ্যমে নিছি। এদের মধ্যে অনেক অনেক ইমপ্রুভ করছে, বাট প্লিজ ডোন্ট মাইন্ড। বাট একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, ধরেন কথার কথা একটা ইনস্ট্রাকশন বোঝা, একটা কমিউনিকেশন, আমি একটা জিনিস বলছি এটা বোঝা। ক্লায়েন্ট একটা জিনিস জিজ্ঞেস করছে, আর একটা ছোট্ট এক্সাম্পল, ধরেন একদিন একটা ক্লায়েন্টের সাথে মিটিং হচ্ছে, যে ক্লায়েন্ট একটু অনেক বছর চাকরি করে, সে 10 বছর চাকরি করে সে একটা বিজনেস শুরু করছে। আমার সাথে কথা বললে আমাদের কিছু ইন্ডাস্ট্রি লিঙ্গ আছে মার্কেটিং এর, কেপিআই, এসওপি, তারপর হচ্ছে আপনার কথার কথা এইটা ক্যাম্পেইন, এটা ওটা। সো ও জিজ্ঞেস করছে যে ভাই, এটা রিয়েল স্টোরি, আমাদের একটা ইন্টার্ন ছিল মিটিংয়ে। সো জিজ্ঞেস করছে যে ভাই এই পুরো জিনিসটা একটা কেএসওপি দিয়ে, কেপিআই দিয়ে, কেপিআই একটা মিটিং মিনিট শেয়ার করেন। ও আমাকে পরে ইনবক্সে, হাই ভাইয়া কেপিআই বুঝি নাই আসলে কি করতে হবে আমাকে। এখন ওর বুঝতে হবে না, হি ইজ অ্যান ইন্টার্ন, 22 ইয়ার্স ওল্ড, সব ঠিক আছে। বাট আমার কাছে পার্সোনালি মনে হয়েছে, আমার যে এডিটরও আছে, কমিউনিকেশন বোঝা, তারপর হচ্ছে কি বলতে যাচ্ছে ওইটা খুব তাড়াতাড়ি বোঝা, এগুলোর জন্য একটু যদি কেউ জব করে, তাহলে মনে হয় তার, ইভেন আপনি যেটা বলছেন, কেউ যদি চিন্তাই করে যে আমি এখান থেকে যে বের হয়ে আমি ইভেনচুয়ালি বিজনেসই করবো, তারপরেও একটা বিজনেস কিভাবে কাজ করে, আমি যদি আজকে ই কমার্সে কাজ করতে চাই, ই কমার্স বিল্ড করতে চাই, একটা বছর কোনো একটা ফ্রি ইন্টার্নশিপ হলেও যদি করি, ওইটা ইভেনচুয়ালি একটা ভালো হেল্প করে না? এটা আপনার, আমি অফকোর্স জানতে করে, চাই। অফকোর্স করে, এবং এটা দরকারও আছে। কারণ হচ্ছে কি, আমি একটা এক্সাম্পল দিই, মানে এটা কিভাবে কাজ হয়। যেমন আমাদের এখানে, ওর নামটা আমি ভুলে গেছি, ওর নামটা বলতেও চাই না, কিন্তু সেটা হচ্ছে যে আমাদের চ্যানেলে কাস্টমার সাপোর্ট একটা ছেলে ছিল। ও ইয়েস, মনে পড়ছে, নামটা বলি আসলে, সাইদ, ওর নাম সাইদ। সো ও আর কি 4 বছর আগে, মানে আমরা যাওয়ার পরে 2 বছরের মতো ছিল, তারপরে 4 বছর আগে সে চলে যায়। তো 4 বছর তারপর আমার সাথে কমিউনিকেশন ছিল, ওর করছে। ওরে দেখতাম যে আমি যে কোনো কিছু একটা করলে, ছবি টবি তুলি করলে, ও নিজে গান গাইতো। ওই গান একটা ছবির মধ্যে অ্যাড করে আমরা পাঠাই দিত। মানে ওর টপ অফ মাইন্ড এটাই ছিল যে এই ছেলেটা খুবই ক্রিয়েটিভ, যে কোনো একটা ছবি দিলে ওইটার পিছনে একটা গান গেয়ে সে আপনার ওই যে এডিট মেডিট করে এটা পাঠাই দিত। তো এবং আমাদের চার্লাল ফ্যামিলি নামে একটা ছিল, ওটা দিত। সো যাই হোক, হঠাৎ করে 1 বছর 2 বছর খবর নাই, তারপর ওরা আমি দেখি যে বিভিন্ন জায়গায় টিম নিয়ে ছবি দিচ্ছে, মানে ওর নিজের টিম নিয়ে। তো যাই হোক, ঘটনাক্রমে যেটা হয়েছে সেটা হচ্ছে, ফাস্ট ফরওয়ার্ড 4 বছর পরে সে আজকে আসছে এখানে আমাদের যে লাইট অফ হোপ ভেঞ্চার্স, আমরা যেটা ওই যে ওয়ালি ভাইদের সাথে মিলে আমরা করতেছি একটা বিজনেস মেন্টরশিপ, ওইটার মধ্যে সে আসছে, আর সেকেন্ড কোহোর্টে পার্টিসিপেন্ট হিসেবে আসছে। তো আইসা আমার বলতেছে যে স্যার কেমন আছে? আমি বললাম যে হ্যাঁ ভালো আছি, কি অবস্থা তোমার? বলে যে স্যার আমি তো মাঝখানে অনেক লস টস খাইছি, প্রায় 2 কোটি টাকার মতো লস হয়েছে। 2 কোটি টাকা লস খাইছো? তুমি কি করতেছিলে? মানে আই ওয়াজ লাইক রিয়েলি সারপ্রাইজ, কি বলো? বলে যে হ্যাঁ স্যার, স্যার আমি তো এখানে ই করছি, আমার একটা মামাতো ভাই কাজিন আছে, সে জাপানে ছিল, জাপান থেকে ই করছে। আমি একটা গ্রসারি ব্যবসায়ী করছিলাম, আমি বিজনেস B2B করতাম আর B2Cও কিছু করতাম। তো এটা করে স্যার এটাই করছে। আমি বললাম যে তুমি কীভাবে পালো? বলে স্যার আমি তো আগেই কাজ করছি, কাস্টমার সাপোর্টে কাজ করছি, কীভাবে হ্যান্ডেল করতে সেটা বুঝছি, আর টাকা পয়সাও ছিল, আর আমার মার্কেটিংয়ের এটা আগের থেকেই পোকাটা ছিল, চার্লাল থেকেও তো আমি অনেক কিছু শিখছি। তো যাই হোক, অনেক ফাস্ট ফরওয়ার্ড অনেক কিছু, সে কিছু মিস্টেকও করছে, কিন্তু কি অনেক কিছু সে স্কেল আপ করতে পারছিল চার্লাল যেগুলো শিখছে সেগুলো থেকে। কমিউনিকেশন, এবং সব এক্স চার্লাল ছিল, টিম মেম্বার কীভাবে সামলাইতে হয় সেগুলো সে
শিখছে। সো এইখানে যেটা হয় যে কোম্পানিতে থাকলে যেটা হয় যে একটা টিমের মধ্যে কাজ করা, টু বি এ পার্ট অফ আ টিম প্লেয়ার, এইটা খুব ইম্পর্টেন্ট জিনিস। ফাউন্ডার একলা একটা নিজে নিজে করবে সেটা না, তার টিমটা তো চালাইতে হবে। সো এই জিনিসটা শেখা। তারপরে কমিউনিকেশনের কথা, হ্যাঁ, বস ভাই, তারপরে স্যার ম্যাডাম নামের পরে যে একটা আপু, ভাই দিতে হয়। হ্যাঁ এইগুলা বলা। তারপর আপনি এই যে হোয়াটসঅ্যাপে যে আপনি কমিউনিকেট করতেছেন, আপনি কি নর্মাল বাংলায় লিখতেছেন না ভাঙাচোরা লিখতেছেন না বাংলিশ লিখতেছেন না ইংলিশ লিখতেছেন, এইটা। তারপরে টু হ্যাভ আ প্রপার প্রোফাইল পিকচার ইন ইয়োর সোশ্যাল মিডিয়া অ্যান্ড আপনার কোম্পানির আপনার যেটা থাকে, হ্যাঁ, কোম্পানির যে অ্যাপটা থাকে সেটার মধ্যে, এইটা একটা ইম্পর্ট্যান্ট জিনিস। তারপরে বস যে বড় বড় ডিসিশন নিচ্ছে, মিটিং করতেছে, এই যে একটা ডিসিশন মেকিংয়ের যে ক্যাপাবিলিটি, এইভাবে যে নেওয়া যায়। তারপরে কোম্পানিতে যে অনেক সময় সিচুয়েশন হচ্ছে যে খুব টাইট আবার খুব ঢিলা, এই জিনিসটা বোঝা যায় এই সময় কোম্পানি কোন দিকে যায়, কীভাবে টিম ম্যানেজ করে। তারপরে এই যে স্যালারির যে একটা প্যারা, এমপ্লয়ীদের মধ্যে কি কি কাজ করে, হ্যাঁ, স্যালারি যারা দেয় তারা কিভাবে বুঝায় যে ঠিক আছে একটু দেরি হচ্ছে বা এটা হচ্ছে। তারপর আপনার এই যে ব্যবসা করে যে রেভিনিউগুলো আসতেছে, কালেকশন না হইলে যে স্যালারি হবে না, সেল না হইলে যে রেভিনিউ না আসলে যে স্যালারি হইতে দেরি হবে, এই যে রিয়েল লাইফে যে জিনিসগুলো বোঝা, এইটা ইজ সো ড্যাম ইম্পর্টেন্ট ফর অ্যান এন্টারপ্রেনার। এবং এর জন্য আপনার একটা জায়গায় কাজ করা উচিত। এবং যেটা বলছি যে ছোট কোম্পানি হলে যেটা হয় যে এক একজনের ঘাড়ে 3-4টা রেসপন্সিবিলিটি থাকে, ওইটা থাকলে আরও বেশি ওয়াইডার হয়। স্টার্ট আপ। আর নাহলে বড় কোম্পানি, হ্যাঁ স্টার্ট আপ, এক্স্যাক্টলি, বড় কোম্পানি হলে যেটা প্রবলেম হয় যেটা হচ্ছে যে সব তো সর্টেড আউট। 30 বছর 40 বছর আগের কোম্পানি, ও যায় ওই সিসিটিভি মনিটরিং হলে সিসিটিভির দিকেই 24 ঘন্টা তো 12 ঘন্টা, মানে চাকরিতে যতক্ষণ থাকবে তাকায় থাকতে হবে। দারোয়ান হইলে ওই দারোয়ান পার্ট অফ আ মেশিন। দাঁড়ায় থাকতে হবে। আপনার যদি ওইখানে ওই হয় যে আপনার কথার কথা যে স্টোর ম্যানেজার, ওই স্টোরের মধ্যে বৈশা খালি খাতায় কলমে কী রাখবে, হিসাব রাখবে, এইটা মেক্স ইউ প্যারালাইজ। আপনার ডাইমেনশন কমায় দেয়, আপনার নিজের রিটারে উইংসগুলারে কাইটা দেয়, আপনার চিন্তা ভাবনারেও আপনার ন্যারো ডাউন করে ফেলায়, এবং একটা সময় আপনারা প্যারালাইজ করে ফেলায় যে না তুমি যা আসো ভালো আসো, বাইরে যা পারবা না, এত কিছু তোমার দ্বারা কি হবে না। আপনি আসলে আমার ভালো লাগতেছে, কারণ আমি এখানে একটা মানে কোশ্চেন জিজ্ঞেস করতে পারবো, এটা খুব ইন্টারেস্টিং। অনেক মানুষ স্যার আমার ফ্রেন্ড গ্রুপে আছে, এগেন আই এম নট জাজিং, জাস্ট রিপোর্টিং হাম্বলি, যে যাদের মধ্যে একটা খুবই ইয়াং বয়স থেকে কষ্ট কম করার ব্যাপারে একটা আগ্রহ কাজ করে। আপনার কথা যদি আমি বলি, ইউ আর ফ্রম আ ভেরি ওয়েল টু ডু ফ্যামিলি। আপনার আমি আসলে বলতে চাচ্ছি না পার্সোনাল কথা, বাট ইউ আর ফ্রম আ গুড ফ্যামিলি। বাট তারপর আপনি যখন আমাদেরকে 2 বছর আগে বলতেন যে আপনি যখন প্রথম বিজনেস করছেন, আপনি গ্রামীণ ফোনের অফিসের সামনে যে ডেলিভারি করছেন, আপনি বাসেও তখন উঠছেন অনেক। এখন 22 টাকা দিয়ে ফাল্গুন বাস থেকে এলিফ্যান্ট রোড থেকে যাইতাম আসতাম, এবং বাসায় আসার পর যখন মুখ টুক ধুইতাম দেখতাম যে মানে ময়লা বের হইতেছে মুখের থেকে এবং কাশির থেকে বাসের ধুলার জন্য। হ্যাঁ, পার্ট অফ লাইফ। হ্যাঁ, এখন আমি বলতে চাচ্ছি যে কথাটা, যেমন আমার অনেক পরিচিত লোকজন আছে যাদের লাইফে হয়তো তারা থাকছে এমন জায়গায়, এখন আই এম নট জাজিং, আবারও বলতেছি কারণ একটু কন্ট্রোভার্সিয়াল, সেটা হচ্ছে তাদের ইচ্ছা হচ্ছে দে ওয়ান্ট টু গেট ইনটু গভর্নমেন্ট জব। দ্য বিগেস্ট রিজন ওয়াই দে ওয়ান্ট টু গেট ইনটু গভর্নমেন্ট জব ইজ কাজ কম থাকে, লাইফে টাইম কম থাকে। এবং আমি তখন একটু ফলো আপ কোয়েশ্চেন করি, আমার মধ্যে তো এই পোকাটা আছে, আচ্ছা এটা কেন হবে? বলছে আমার যদি ফ্যামিলিতে গ্রামের জমি বেচেও করা লাগে তাও ঢুকতে হবে, করলে ভালো বিয়ে করা যাবে, এবং এটা মানে জাস্ট বলতেছি মজা করে। এবং হচ্ছে মানে কাজ কম থাকবে, দ্য বিগেস্ট থিং ইজ কাজ কম। তুই এনজিওতে ঢুকিস না, এনজিওতে কাজ বেশি। আচ্ছা ফিল্ডের জবে ঢুকিস না, অনেক কষ্ট, এখানে করলে তেমন কিছু করা লাগবে না, দিনে 2টা রিপোর্ট দিয়ে তুই টিম লিডারে বসে থাকবি। আমি এই প্রবণতা অনেক ইয়াং ছেলে পেলে যাদের বয়স 21 থেকে 29-এর মধ্যে, যেই টাইমটা সবচেয়ে বেশি কাজ করার মতো, এবং আপনাকে দেখতেছি আপনার যে কোনো বাংলাদেশের যে কোনো একটা কোম্পানিতে আপনাকে নেওয়ার জন্য পাগল হয়ে থাকবে, স্টিল আপনি এত মেন্টরশিপ করতেছেন, এটা করতেছেন, নেক্সট ডেস আমাদের এজেন্সি ক্রিয়েট করছেন। আমার জব ছিল, আমি যে রেস চাইছিলাম লাস্ট কোম্পানি তখন দিতে চাইছিল, স্টিল আমি সব বাদ দিয়ে কন্টেন্ট ক্রিয়েশনে ঢুকলাম, এক জেলা থেকে অন্য জেলায় আসলাম। সো হার্ড ওয়ার্ক না করার যে ইচ্ছাটা, সবার লাইফের ভিশন ডিফারেন্ট, সব ডিফারেন্ট, বাট এইটা আসলে কিভাবে কি করা যায় স্যার বলেন তো? না এইটা মানে যেমন আপনি আমার মানে অনেক ভালো ব্যাকগ্রাউন্ড দিচ্ছেন, নিজে সব দিচ্ছেন, কিন্তু আমিও আসলে এখন মানে মাঝে মাঝে একটু স্যাড হই। কেন হই? কারণ স্যার আমরা একটু ফ্র্যাঙ্ক ভাবেই বলি, কারণ কি আমি চাই জেনুইনলি এটা নিয়ে কেউ হ্যাঁ, একটু আমি বলুক। ওটাই, আমি তো অলওয়েজ খুব স্ট্রেট ফরওয়ার্ড। মানে আমি আমার রিয়েল লাইফের স্টোরি বলি, আমার রিলেটিভরাও হয়তো অনেকে চিন্তা করবে যে শুভ এগুলা, তো আমার নিক নেম শুভ। তো এটা মানে জিনিসটা হচ্ছে কি যে আমি আসলে সত্যি কথা বলতে, আমি যখন ক্লাস 3-4-এ পড়ি তখন আব্বু গাড়ি কিনে দিছে, আমার ভাইও গাড়িতে যাওয়া আসা করতো, আমিও গাড়িতে যাওয়া আসা করতাম। তো যখন যাই আসতাম, আমাদের একটা ড্রাইভার ছিল, ওর নাম ছিল গিয়ে জিন্না, ও আমার টাইগার ডাক দিত। তো গেটে যখন বাইরে হইতাম, ও টাইগার আসো, আমি দৌড়ে আসতাম, মানে আই ওয়াজ লাইক মানে কিং। কি হয়েছে, গাড়ি আসছে চলে গেছে। এখন আমি জানলা দিয়ে যেতে যেতে আমার ফ্রেন্ডদের দেখতাম, তো খারাপ লাগতো মাঝে মাঝে। আবার চিন্তা করতাম যে মানে তখন যে আমি কিসের মধ্যে ছিলাম আমি বুঝতাম না, যে আব্বু আমার যে কি প্যাম্পার করে রাখছে।
তো যাই হোক, তো ওইটা জিনিসটা যেটা হইতেছে সেটা হচ্ছে যে তারপরেও তো মনে করেন যে আমরা বড় হইলাম, তারপরে গাড়ি একটা ছেলে আরেকটা আসলো। সো ইট ওয়াজ লাইক সো স্মুথ আওয়ার লাইফ, মানে আব্বু এমনভাবে করছে সো স্মুথ ছিল। কিন্তু এখন আমার মাঝে মাঝে মনে হয়, যেমন আপনি দেখবেন যে বাংলাদেশের গভর্নমেন্টের অনেক বড় বড় পর্যায়ে বা আপনার এমএনসি গুলাতে অনেকেই ঢাকার বাইরের অনেকে, রাজশাহী, কুয়েট, চুয়েট, এগুলা যারা আছে, ঢাকার বাইরে যারা আছে, এরা অনেকে অনেক টপ পজিশনে যায়। ঢাকার লোকজন হয় বিদেশে যায়, না হলে মিডিওকার হিসেবে থাকে, টপে তুলনামূলক একটু কম যায়। এখন প্রাইভেট হওয়ার পরে আবার হয়তো কিছু, মানে আমি যেটা দেখছি আর কি, সেটা হচ্ছে যে ওই ঢাকার বাইরের লোকদের মধ্যে কিন্তু একটা ক্ষুধা থাকে যে আমার ঢাকায় যাইতে হবে, ঢাকা ইজ দ্য ডেস্টিনেশন। এই যে ক্ষুধা, সে ছোটবেলা থেকেই দেখে যে তার বাবা ওই মফস্বলে চাকরি করতেছে, এটা করতেছে, 9 to 5 আসতেছে, তার মধ্যে একটা বিতৃষ্ণা, একটা ক্ষুধা জমা থাকে। সেই আমার মধ্যে এই জিনিসটা ছিল না, বা ঢাকা ইংলিশ মিডিয়ামে যারা পড়তেছে বা ছিল না। এখন আমার মনে হয় যে আমি আসলে তখন মনে হয় আরেকটু আপস অ্যান্ড ডাউনস থাকলে আমি মনে হয় এখন আরেকটু মানে আরও বেশি স্ট্রং হইতে পারতাম, বা হয়তো বা এত এই যে অন্টারপ্রেনারশিপ না করে আমি তো একটা অনেক বড় জায়গায় আরও হয়তো বা যেতে পারতাম। যাই হোক, তো আমার কোনো নাই, মানে মানে স্যার মাঝখানে আমি ইন্টারাপ্ট হ্যাঁ, সরি বলেন, আপনার বলেন, ফ্লো নষ্ট করার জন্য, বলেন, বাট বলেন, না, হ্যাঁ। বাট আপনি তো ইভেন ইন ইউর লেটার 30s, আমি তো হ্যাঁ। আপনাকে দেখছি, আপনি সকালে আইটি পার্কে 8টার সময় ঢুকছেন, হ্যাঁ, হ্যাঁ, এন্ড আপনি রাত 1:30 বেজে গেছে, 2টা বেজে গেছে, আপনি তখন ওই কি বলে, তখন বাদাম খাচ্ছেন, অ্যান্ড ইউ আর স্টিল ওয়ার্কিং ফর দ্য নেক্সট ডিজ হ্যাঁ, চিকেন রোস্ট ক্যাম্পেইন। তো আপনি তো হার্ড ওয়ার্ক তারপরেও করছেন, ইউ আন্ডারস্টুড, এন্ড হ্যাঁ। আপনার না করলেও তো আপনার না, স্যালারি এটাও আসতো, আমি ইউ ডিড বলবো ইট। যে আসলে এখানে সবাই আগে এরকম লাকি থাকে না যে ওয়ার্ক প্লেস এরকম পাইতেছে যেখানে তার গ্রোথ করার চান্স আছে, বা সে খাটলে তার ভাল লাগতেছে। আমার আসলে সত্যি কথা বলতে আমার ইচ্ছের মোটিভেশন ছিল আপনারা, মানে আমার চারিদিকে যারা ছিলেন, আমি ওই যে আমার ফাউন্ডারে বলতাম, মানে এই যে বলতাম যে ভাই, এই যে যশোরের ছেলেদের সাথে যে কথা বলি, ওদের যে শাইনিং আইস, যে স্যার কি বলতেছে এইরকম, মানে এখন এটা আমার ব্লান্টলি মানে খুবই খোলামেলা বলতে হয় যে এমনও হয়েছে, মানে এটা মানে আই এম নট সরি টু শেয়ার দিস থিংস, কিন্তু এটা আসলে ইমোশনাল ব্যাপার খুব। হ্যাঁ, যে চাল ডাল যে কি গ্রেট থিংস করছে, বারবারই সব পডকাস্টে চাল ডালের কথা আসে। তো এইরকম অনেক হয়েছে যে আমি যে এখন আপনাদের অনেকে নিয়ে খেতে যাইতাম, জাবির ছিল, জাবির হোটেল তার এখন নাই, তো অনেকে বলতো যে স্যার এটা আগে কখনো খাই নাই। সেই জিনিসটা ছিল Yes. আপনার ক্যাশিউনাট সালাদ। তো ক্যাশিউনাট সালাদ ঢাকার যে ছেলেরা আছে এরা কখনো খায় নাই, মানে এটা তো কোনো কিছুই না। Yes. কিন্তু ওই এমন অনেক ছেলেরা অনেক এক্সপিরিয়েন্স হয়েছে, ক্যাশিউনাট সালাদ খায় নাই, তারপরে এখানে মোহিত ছিল, মোহিত খায় নাই, মজিত। আর অনেক কিছু এইগুলা খায় নাই। তো 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 এই যে যখন দেখতাম, তারপরে ধরেন একটা কাজ করতাম, তারপরে ওদের নিয়ে একটা ট্যুরে যেতাম, তখন ওদের যে ভাল লাগতো, এইটা আমার খুব মোটিভেশন দিয়েছে। যাক, আমি কি পাই না পাই, ওদের যে লাইফটা একটা আপগ্রেড হইতেছে, ইটস আ বিগ মোটিভেশন। Exactly. অনেকের যেটা হয় সেটা হচ্ছে ওরা বুঝেও না আসলে যে মানে এইখানে যে আসলে আরও অনেক কিছু ইম্প্যাক্ট করার আছে, কারণ ওই রকম গাইডেন্স পায় না বা ওইরকম অনেক সিচুয়েশন পায় না। আর একটা বড় জিনিস হচ্ছে যে ভাই, এখন সবচেয়ে খারাপ কন্টেন্টের অনেক বড় জয় জয়কার চলতেছে, কিন্তু এই কন্টেন্টের মধ্যে অনেক কিছু, হ্যাঁ, আমরা যেখানে বসে আছি এখানেও অনেক কন্টেন্ট এইরকম আপনার হচ্ছে, বা চারিদিকে এরকম হয়ে যাচ্ছে যে খালি টাকা টাকা টাকা, এইটা করবা, এইটা করলে, এইটা করলে এইটা, এই যে শর্টকাটস যে মানুষগুলোর আমরা কি করতেছি, শিখাইতেছি। হ্যাঁ, এইটাতেই মানুষ হয় ইয়াং জেনারেশনে হার্ডওয়ার্কিংয়ের পিছনে আর কি থাকে না, তাদের মোটিভেশন থাকে না। তারা খালি মনে করে যে মাত্র এত বছর বয়সে এত টাকা, এইটুক কইরা এত টাকা, 3 মাস করার কিন্তু পরে এত দেখলে টাকা। দেখা যাবে যে ওই বয়সে করছে, সে তার আর 5 বছর ইউএস একটা কোম্পানিতে রিমোট চাকরি করছে, সব শিখছে, তারপরে লাস্ট 3 মাসে এজেন্সি ক্রিয়েট বা করে সাকসেস রেশিও হয়তো 2%, সেই 2% আপনি ফোকাস করতেছেন যে 100% যারা এমনিতেও ভালো করতে হয়তো। হ্যাঁ, এমনিতেও হয়তো ভালো করতো, বা 2% দেখাইছেন, বাকিদের মধ্যে করতেছেন 100% দেখতেছেন, 100% মনে করছে আমিও তো পারবো, এক্স্যাক্টলি। কিন্তু ওর তো আসলে কি লাস্ট পর্যন্ত হচ্ছে না। সো দিস ইজ দ্য মেইন থিং, হার্ড ওয়ার্ক, যে ইট পেইজ অফ, অ্যান্ড হার্ড ওয়ার্কের যে প্রয়োজনীয়তা আছে, লাইফে যে শর্টকাট নাই, আর যে টাকা 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 এইগুলাই যে সব কিছু না, বা আসলেই যে টাকা টাকা যারা করতেছে এরা যে আসলেই টাকা কামায় করতে পারতেছে না। হ্যাঁ, এই জিনিসটা রিয়েলাইজেশনটা আনতে হবে। অ্যান্ড আবারও আই কামস ব্যাক টু আস, যারা আর কি করছি, যারা আর কি এগুলো জানি, সেগুলো আরো বেশি বেশি কি করতে হবে, বলতে হবে। লাস্ট পডকাস্টে আমি সেদিন দেখি যে হঠাৎ করে একটা পডকাস্টে যে নাফিস ভাইদের সাথে পডকাস্টে আমি বলতেছি যে ভাই আমি হাত পা সবই ধরতেছি, পরে মনে হলো যে এটা কীভাবে বললাম, কিন্তু আমার আসলে আই লিটারেলি বলতেছি যে ভাই, এখানে যারা আসলে যাদের কন্ট্রিবিউট করার মতো স্কোপ আছে ইয়াং জেনারেশনের জন্য, ইকোসিস্টেমের জন্য, তাদেরকে আমি এইভাবেই হামলে রিকোয়েস্ট করছি যে কাম ফরওয়ার্ড। আপনি তো আপনার লাইফ বানায় ফেলাইছেন, তো ইয়াং জেনারেশনের জন্য একটু কি করেন, কাজ করেন, টাকা পয়সা কামানো যাবে, তাদেরকে রাইট জায়গায় গাইড করে টাকা পয়সা কামানো কোনো সমস্যা তো নেই। টাকা পয়সা তো দরকার, আল্লাহ তাআলা বলছে যে আই নো ইউ লাভ মানে টাকা পয়সা, কারণ আমি বানাইছি তোমার সামনে, এটা গুনার কিছু না, এটা কামান। কিন্তু পোলাপানের ভ্যালু দিয়ে কামান, পোলাপানের রাইট আপনার প্যাথ দেখায় কামান, তাদেরকে একটা দেন যাতে তারা কিছুদিন পরে যে আপনার এই প্যারালাইজ না হয়ে যায়, আর আমরা একটা নেশন এমন না পাই যে এতে অথর্ব নেশন কি হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, আমরা সবাই দেখতেছি, হ্যাঁ, জেনজি অনেক পাওয়ারফুল, জেনজি অনেক অবশ্যই পাওয়ারফুল, অনেক কিছুই আছে, কিন্তু এই জেনজি আরো 5x পাওয়ারফুল হইতে পারতো যদি লিডারশিপ তাদেরকে ঠিক মতো গাইড করতে পারতো, রাদার
দেন তাদের নিজেদেরকে বোস্ট করে নিজেদেরকে জাহির না করে তারা যদি ইয়াং জেনারেশন হেল্প করতো আর অনেক ভালো হইতে পারতো আমাদের দেশ। একটা পডকাস্ট আছে হিন্দিতে, আপনার রণবীর আলাবাদিয়ার, ওখানে একটা ক্লিপ আছে এরকম যে there is this ইন্ডিয়ান সিঙ্গার কল সোনু নিগম, উনি আসছিল, ওনাকে জিজ্ঞেস করা হচ্ছিল যে ওয়াই ডু ইউ থিঙ্ক যে অরিজিৎ সিং এত ভালো করছে, তখন উনি একটা ওয়ার্ড বলেছিল হিন্দিতে, এটা যারা দেখছেন তারা জানেন, চাবানা পড়তা হয়, মানে হচ্ছে ইউ হ্যাভ টু চুই দ্য ফুড এভরি টাইম। সো উনি অরিজিৎ সিং এর এক্সাম্পল দিছে এইভাবে যে অরিজিৎ সিং ছোটবেলা থেকে গান শিখছে অনেক ধরনের, দেন সে প্রীতম একজন মিউজিক ডিরেক্টর, তার আন্ডারে কাজ করছে অনেক বছর তার স্টুডিওতে। কি করছে, প্রত্যেকটা সিঙ্গার যখন একজন বড় সিঙ্গার আসবে তাকে ওই শ্যুটটায় গিয়ে একটা স্যাম্পল পাঠাইতে হয় যে ওকে এটা এইভাবে হবে, তো ও ওই কাজ করতো। ক্যান ইউ ইম্যাজিন, মানে একটা সিঙ্গার আসবে, ওই সিঙ্গার আসার আগে ওই গানটা কোন সুরে গাবো ওইটার একটা ভয়েস মেসেজ সে পাঠাতো, ওইটাকে বলে আমি এক্স্যাক্টলি জানি, আমি নট মিউজিশিয়ান, ওইটা পাঠাতো, এই কাজ করতো। তো অনেক মিউজিশিয়ান এমন আসতো এসে বলতো আচ্ছা এই গানটা তুমি একে দিয়ে গাও না, কারণ তখন প্রীতম বলতো না ওর এখনো টাইম আসে নাই, হি উইল, যেখানে সে কিন্তু অলরেডি বড় বড় ইন্ডিয়ান আইডল টাইপের বিভিন্ন গুরুকুল বিভিন্ন জায়গায় গেছে। লাস্ট 2012 সালে দের ইজ দিস সং কল রাবতা, যেখানে অরিজিৎ সিং গট হিজ ফার্স্ট ব্রেক। তারপর সে মিঠুন নামে একজনের সাথে আশিকি একটা মুভিতে গান গায়, এখন তো অরিজিৎ সিং হচ্ছে এশিয়ার ওয়ান অফ দ্য বিগেস্ট সিঙ্গার্স। সো সে কিন্তু মানে ওই সময় চাইলেই সে ফরফর করে, না আমি তো এই শো দিচ্ছি, আমি স্টুডিওতে গানা কাজ করবো, আমি প্লেব্যাক সিঙ্গার হব, আমি স্টেজ কাঁপাবো, বাট সে বছরের পর বছর এগুলো করছে। মানে ইটস লাইক, আমি বুঝাই মানে এটা হচ্ছে লাইক অ্যাসিস্ট্যান্টের কাজ করা নর্মাল, যে ভাই স্যার আপনি আসেন, এরকম একটা ভয়েস, এরকম আর কি। তো এটাই বলতে চাচ্ছি যে চাবানা পড়তা হয়, আপনার এই যে গভর্নমেন্ট জব ইজ নট আ ব্যাড থিং। সো এক্স্যাক্টলি আমি মানে আমি যেটা শেয়ার করি, গতকালকে আমার কাছে একটা ফোন আসছে, হ্যাঁ ফোন আসছে পরে মানে নামটা ট্রু কলারে আসছে, তো আমি বলতেছি যে নামটা তো অর্ধেক নাম পরিচিত, বাকি অর্ধেক নাম পরিচিত না। তা আমি বললাম যে এটা আবার কি, হ্যাঁ আমি নামটা আসলে বলতে চাইতেছি না, যাই হোক তখন ও দেখি যে ওয়ান অফ দ্য লার্জেস্ট কোম্পানি সিইও ফোন করছে। তা আমি বললাম যে, বললো যে ওমর ভাই, আমি বললাম যে হ্যাঁ ভাইয়া ওমর ভাই, মানে আমি খুব ক্যাজুয়ালি কথা বলতে, তখন বললো যে আচ্ছা আমার স্যার, মানে উনি বলতেছে যে আমার স্যার আপনার প্রোফাইলটা আমার কাছে পাঠাইছে, তো আমরা আপনার সাথে একটু আলাপ আলোচনা করতে চাইতেছি। তো আমি বললাম যে কি রিলেটেড, বললো যে না আসলে, যাই হোক উনি ওই ইন্ডাস্ট্রি আরেকটা ফাউন্ডারের নাম বললো যে ও আমার ছোট ভাই। তো আমরা খুব অবাক হয়ে গেলাম যে ওনার যে বড় ভাই, যেই ফাউন্ডারের কথা বলছে, ওনার যে বড় ভাই আছে এটাই আমরা জানি না, বাট আমাদের সবার খুব ক্লোজ ওই ফাউন্ডার। যাই হোক, তো বলতেছে যে ওর সাথেও আপনার ব্যাপারে কথা হইতেছিল, এবং আজকে এসে দেখি যে আমাদের চেয়ারম্যান স্যার আপনার এটা পাঠাইছে, তো আপনি কি আসতে পারবেন? তো তখন আমি বললাম যে আচ্ছা হ্যাঁ অবশ্যই ভাই আসতে পারবো, কিন্তু আমি তো 10 থেকে 12 থেকে পরে আসতে হবে, ব্লা ব্লা। মেইন যেটা কথা ফাস্ট ফরওয়ার্ড, সেটা হচ্ছে আমার ওয়াইফের সাথে আমার কথা হইতেছিল যে উনি বলতেছিল যে তুমি আবার ওইখানে এখন মানে কেন যাবা, বা যাবা কি যাবা না। আমি বললাম যে যদি শেখার কিছু থাকে তাহলে ঠিকই যাবো। হ্যাঁ এবার আমি বলছি যে আই হ্যাভ স্টার্টেড মাই ওন ভেঞ্চার্স, তো ওইটা তো অটো পাইলট প্রায় চলে গেছে, আহাত অ্যান্ড সালামিন অ্যান্ড আপনারা খুব ভালো কাজ করতেছেন, অ্যান্ড ওইখানে আমি বাইরে থেকে ওইখানে কন্ট্রিবিউট করতেছি। কিন্তু যদি শেখার জিনিস আসলে থাকে ওইখানে, বা বড় আর একটা টিম বিল্ডিংয়ে যদি সুযোগ থাকে, তাহলে ডেফিনেটলি ট্রাই ইট আউট। হ্যাঁ তবে হ্যাঁ ফুল টাইম হয়তো দিব না, কিন্তু ওইভাবেই বলতে হবে যে না আমার ফ্রিডমও রাখতে হবে, কিন্তু আই উইল বিল্ড হোয়াট এভার ইজ রিকোয়ার্ড ডাউন ইয়ার। তো এই যে একটা পোকা, যে শেখার একটা জিনিস, কারণ আমি যেহেতু ওই যে 2-4 জন ফাউন্ডারের সাথে কাজ করছি, আমি বুঝি যে শেখার যে কি মজাটা, অ্যান্ড শিখতে পারলে নিজের হয়ে যায়। যেমন আপনি আজকে বারবার বলতেছেন স্যার এই কোয়েশ্চেন করবো, এগুলো আমার কিছু নেই, ইটস লাইক ইন মাই ব্লাড। আপনি বলবেন অটো আবার বুক থেকে বাইরে হয়ে যাবে, আমি নিজেও জানবো না যে এটার অ্যান্সারটা বাইরে হয়েছে, এবং আমি নিজেই মাঝে মাঝে বলে না যে মাঝে মাঝে নিজের ট্রিট দিবেন, এবং মাঝে মাঝে নিজের করবেন। আমি এই যে টু সেন্টের পডকাস্টটা দেখলাম, আপনি যেমন এই যে কথার ফাঁকে ফাঁকে ব্রেক নিতেছেন না, টু সেন্টের পডকাস্টটা মনে হয় আমরা অনেকক্ষণ রেকর্ড করছি, এবং আমার মনে পড়ে যে আমরা একটা বা দুইটা ব্রেক নিছি 2.5 ঘন্টা 3 ঘন্টার মধ্যে, কোনো ব্রেক নেই। ইট ওয়াজ লাইক সেই রকম। তো নাবিদ ভাই এবং সাজ্জাদ ভাই বলতেছে ভাই আপনার বলতে বলতে যদি দাঁড়ায় যেতে ইচ্ছা করে আপনি দাঁড়ায় যাবেন, মানে জানে তো যে আমি খুবই এক্সাইটেড। তাই বললাম যে শিওর, আমি বললাম যে হ্যাঁ শিওর, আমি বললাম যে তো এরকম বলতে বলতে আমি দেখলাম যে আমি থাপড়া থুপড়া সোফা টোফা উল্টায় বলাই যে এইরকম আমি দিয়েছি, হাসতেছিলাম যে এইটা কি। তারপরে বলো না ইউ আর ডুইং গ্রেট, মানে আরে এমন না মুখ, মানে এটা তো আর দেখা বলা সম্ভব না। সো আলহামদুলিল্লাহ, এটা হয়েছে কিসের জন্য, বিকজ আই ওয়ার্কড ইট, আই নো দ্য প্রসেস লাইক দ্য ব্যাক অফ মাই হ্যান্ড, এবং আমি আমার এইটাকে চালু রাখতে চাই। এবং আরেকটা জিনিস যেটা আপনারা তো দেখতেছেন যে আমি খুব হেলদি, মানে অনেকে মনে করতে হবে যে আমি খুব অ্যাক্টিভ না, কিন্তু আমি এখন অ্যাক্টিভলি চেষ্টা করতেছি যে নিজেরা কেমনে আরও ফিজিক্যালি করা যায়, নিজের ব্রেনটারে আরেকটু কেমনে আপনার ইঞ্জিনটারে চালু রাখা যায়। অ্যান্ড আমি সত্যি কথা বলতে আমি 3x 2x কাজ করতে চাই, যে একদম ফজরের পরে ঘুমাবো না, ওইটা আমি এরকম কাজ করবো। আই ওয়ান্ট টু আনলক দিস, আল্লাহ তাআলা বারাকা রাখছে ফজরের পরের টাইমে, মানে আমি সিরিয়াস আর কি, সুপার সিরিয়াস। এবং এটা যত আমি নিজের উপরে স্ট্রেস অ্যান্ড প্রেশার দিচ্ছি, স্ট্রেস না প্রেশার দিচ্ছি বা এই কাজ করতেছি, তত আমি দেখতেছি যে আই এম ফিলিং গ্রেট, লাইক মানে আমি লাইক
when I breathe in আমার মানে মন কি মানে I feel really good, হ্যাঁ, যেমন এখনো আমার খুব ভালো লাগছে লাইক আমার মনে হয় আমরা এই আজকে যে পডকাস্টে রেকর্ডিং আছে এটা মনে হয় 8 ঘন্টা হবে, হ্যাঁ আমার মনে হয় 2-1.5 ঘন্টা মাত্র পার হয়েছে, বাট এক্স্যাক্টলি। আমার মনে হয় যে পারবো। স্যার ওই যে চাবানা পাট্টা যেটা বললো, হ্যাঁ। মানে ইউ হ্যাভ টু চুই দ্য ফুড। আপনি তো সিটি কলেজে টিচিং করাইছেন, হ্যাঁ এই যে আপনি এখন কথা বলতে পারছেন হ্যাঁ, ক্যামেরার হ্যাঁ, সামনে, এটা আমার কথা যদি আমি এখন পডকাস্ট করছি, আমার তো আপনি দেখেছেন 20 সালে, তখন থেকে কিন্তু আমি কিন্তু আমার ওই ভাঙা ব্যাকগ্রাউন্ডে পডকাস্টটা করতাম। আছে, হ্যাঁ হ্যাঁ তখন আমরা ওই যে নাজিমুদ্দিন স্যার যে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওনার, আপনি বলছেন যে উনিও পডকাস্ট পছন্দ করে, হ্যাঁ, হ্যাঁ, একদিন আমার ওনার সাথে কথা বলা উচিত। হ্যাঁ, সো 20 সালে, এটা 2020 সাল, এটা 2025 সাল, তো ফাইনালি কিন্তু কোনো না কোনোভাবে একটা সুযোগ তৈরি হয়ে গেছে, যে কারণে আমরা এখন গুলশানের মতো জায়গাতে বসে পডকাস্ট করছি, যশোর আইটি পার্ক থেকে। তো ওইটাই মানে উই হ্যাভ টু অলওয়েজ ট্রাই টু লুক টু দ্য নেক্সট। যেমন আপনার লাস্ট মোমেন্টে এটা এইখানে লিডারদের একটা খুব বড় জিনিস, ইউ নিড টু আনলক পিপল। হ্যাঁ, এটা ওয়াসিম ভাই বারবার বলতো, এর কথা বারবার সারা জীবন আসবেই, কারণ ওনার অনেক কথা মনে পড়ে। উনিও মানে বলে যে ভাই আপনার কাছে হি ইজ এ সাইলেন্ট পারসন, ভেরি ইজ এ সাইলেন্ট পারসন, বাট তার কোনো সময় ম্যাজিক credit সব নিতে চায় জায়গায় না। আছে। আমি তার মাঝে মাঝে বলি যে এর ই করে ওনারে পাঠাই, পরে বলি যে না, এই যে লোক আয়রন ম্যান, এর কোনো মোটিভেশন দরকার নাই, কিন্তু একদিন দেখা হলে কাট করে আমি পাশে বসায় দেখাবো যে এই যে দেখেন আপনার কথাগুলো সব জায়গায় এই যে বলছি, ই করছি, মাঝে মাঝে বলি না। যেমন সেদিন সকালে আমি পাঠাইছি যে আই রিয়েলি লাভ ইউ গাইজ, তো সে খুব পাইছে, তার হয়তো একটা কিছুর মধ্যে ছিল, হি ফেল্ট রিয়েলি গুড। আচ্ছা, একজন আমি বলতেছিলাম সেটা চ্যালেঞ্জের হচ্ছে কথা, চ্যালেঞ্জ আনলক ইউ। আনলক। সো আমি যেটা বলতেছি যে মাঝে মাঝে লিডাররা অনেক সময় ঘাবড়ায় যায়, এবং মানে যারা সাজেশন, মানে তার আন্ডারে যারা কাজ করে তাদেরকে মনে করে যে ও চলে গেলে আমার তো সমস্যা, মানে রিয়েলি সরি টু টেল দিস, বাট এটা হয়। লিডার নিজে অনেক মানে যে আমি কি তাহলে ওকে দিব, তাহলে তো আমার সমস্যা বা এটা তো, কিন্তু এখানে আপনার অ্যাবসোলুটলি মানে মানে কি বলবো এটারে, মানে আনবায়াস পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করতে হবে। ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্য গ্যাট গাই, কারণ আপনি আরেকটা বিল্ড করতে পারবেন, ওর লাইফটা আপনি লাভ কি যদি ওর মধ্যে ওই পটেনশিয়াল থাকে। যেমন আপনি যখন এই যে সেবা থেকে নাম বললাম, অসুবিধা নেই, সেবা থেকে যখন চাকরি আপনার বললাম যে মানে আমার ইটস টাইম, আপনিও বই করতেছিলেন যে এই যে আপনার রাতে আমরা একটা ডিনার গেছিলাম, ওই সময় আমি হ্যাঁ, বলছিলাম যে হ্যাঁ, 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 আই এম নট এনজয়িং দ্যাট হ্যাঁ, মাচ। এনজয়। সো ওই যে একটা জিনিসটা, তখন যদি আপনারা ওইখানে একটা আনলক না করে আমরা বলতাম আচ্ছা ঠিক আছে দেখা যাবে, আপনার হয়তো 2 মাস যেতেন চুপ হয়ে থাকতো, আর আজকে এই দিনটা কি আসতো না। সামটাইমস ইউ নিড টু গিভ। আমরা অনেকে বলে না যে ভাই আপনি আবার এটা তাল দিতেছেন, মাঝে মাঝে তাল দিতে হবে, কারণ আপনি দেখতেছেন যে এই ছেলেটা একটা লাভ দিলে আপনি উঠতে পারবে, কিন্তু আপনার টাইনা আর কত নামায় রাখবেন, এইরকম হয় আর কি। হ্যাঁ, এরকম আরো কয়েকজন আছে আমার টিমের, হ্যাঁ, যে ও আনলক হইতে গিয়ে হইতে পারে না, কিন্তু আমি যতবারই দেখছি আমি চেষ্টা করছি ওরা আনলক করে। ইটস নট লাইক যে আমি ওরা লাই দিতেছি, বাট আমি জানি ওর মধ্যে পটেনশিয়াল আছে, কিন্তু হি ইজ নট বিং দ্যাট মাচ ব্রেভ, নিজের ওই জায়গাতে যেতে পারতেছে না। স্যার আমি লাস্ট 2টা কোশ্চেন করে এই পডকাস্টটা শেষ করবো, আমরা হয়তো অন্য আরো একটা টপিকে অনেক Sure, ইনডেপথে যাব, Sure. কারণ আমি স্ট্রাকচার ভাবে আমার এলিট পারফর্মার কারণই হচ্ছে আমার মনে হয় যারা ওই স্পেসিফিক ডোমেইনে অনেক ভালো, স্পেসিফিক জায়গা তার কাছ থেকে জিজ্ঞেস করা যাবে। কারণ আমাদের বাংলাদেশে আমি একটা জিনিস প্রবলেম দেখছি যে মানুষ কার কাছে কি কোশ্চেন করতে হবে জানে না। এখন আপনাকে যদি বাংলা সিনেমা নিয়ে জিজ্ঞেস করা হয়, এটা তো আসলে ইটস গোনা বি আ জোক। আমি যেই বিষয়ে আপনি একদম ফ্লুয়েন্ট সেই বিষয়ে জিজ্ঞেস করবো। আমরা ইমেল মার্কেটিং নিয়ে অনেক কিছু আপনার কাছে জানতে চাই, Okay. তারপরে গ্রোথ হ্যাকিং নিয়ে আরো অনেক কিছু জানতে চাই, তারপর হচ্ছে বিজনেসের মিস্টেক্সগুলো নিয়ে জানতে চাই, হ্যাঁ। এসএমএস মার্কেটিং নিয়ে জানতে চাই। বাট আমার এই স্পেসিফিক পডকাস্টে আমার আরো 2-3টা কোয়েশ্চেন আছে। সেটা হচ্ছে যে একজন বিজনেস ওনারের বেসিক 2-3টা স্কিল আমাদেরকে বলেন এই মুহূর্তে যার করা উচিত, যা মানে মাস্ট হ্যাভ স্কিল যে কোনো একটা বিজনেস ওনারের, অনলাইন অফলাইন। একটা বিজনেস ওনার সবার আগে এখন যেটা থাকা উচিত, কয়েকটা জিনিস বলে আমি এখন নিজেও জানি যে কয়টা বলবো, কিন্তু আমি বলি সবার আগে আমার যেটা মনে হয় যে অ্যাটলিস্ট ইংলিশে লিখতে পারা উচিত। কনভারসেশনাল ইংলিশ তার বুঝতেই হবে, জানতেই হবে, পারতেই হবে, আহামরি না, কনভারসেশনাল ইংলিশ তার জানতে পারতে হবে। এইটার একটা কারণ হলো চ্যাটজিপিটির সাথে তার কথা বলতে পারা উচিত। সে যদি ঠিকমতো কথা বলতে পারে, মোটামুটিও ভাঙ্গা চুইরাও কথা বলতে পারে, তাইলেও সে ওইখান থেকে কিছুটা পারবে। তাই বলে ওভার ডিপেন্ডেন্স হওয়া যাবে না চ্যাটজিপিটির উপরে। এটা নিয়ে অনেক কথা আসতেছে, সবাই কন্টেন্ট বানাইতেছে, কিন্তু তার কিছু জিনিস সে তার লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে যদি সে প্রপারলি কি করতে পারে, চ্যাটজিপিটি ইউজ করতে পারে। এইটা একটা জিনিস, কনভারসেশনাল ইংলিশটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। 2 নাম্বার জিনিস হচ্ছে যে কোনো একটা লিডার যার কাছে সে হেল্প চাবে বা একজনের কথা বলবে, তারে ফেসবুকে কিভাবে নক দিবে, তারে কিভাবে হোয়াটসঅ্যাপে নক দিবে, সে যে আসসালামু আলাইকুম বইলা চুপ আছে, হাই কথা বলতেছে, মানে এইটা যে ওই সাইডে যে আছে তার যে কি পরিমাণে বিরক্ত লাগে। আমি আজকে আবারও অন ক্যামেরায় আবার এটা বলতেছি যে ভাই আপনারা যদি কখনো কারো সিনিয়র কারো কাছ থেকে হেল্প চান, কিছু চান, আপনারা হয়তো মনে করবেন যে সালাম দেওয়া শুরু না করলে বেয়াদব মনে করবে, ভাই এদের এত টাইম নেই, সালাম দেন ঠিক আছে, দিয়া বলেন যে স্যার আসসালামু আলাইকুম, আমি জোয়েফ ফ্রম এক্স এই স্যার আমার জিনিস, আমাকে কি স্যার একটু হেল্প করা যায়, বা এই জায়গাগুলোতে স্যার আপনি আমাকে গাইড করতে পারেন, একবার ইমেইলের মতো শেষ করেন। ইভেন আই উড সে যে অনেকে এই ভয়েস মেসেজ পছন্দ করে না, কিন্তু আমি আবার অনেকে প্রেফারও করে, তো আপনি ভয়েস মেসেজ না দেন, আপনি অ্যাটলিস্ট প্রপার একটা ইন্ট্রোডাকশন দিয়ে দেন যাতে সে ইয়েস নো ভেরি গুড বলতে পারে। এমন হয়েছে যে তার কমিউনিকেশনের জন্য আমি তার 2 ঘন্টা টাইম দিয়েছি, অথচ আমার
পার আওয়ার সেশনটা আপনার একটু এক্সপেন্সিভই, যাই হোক। তো এইটাই হলো গিয়ে জিনিস, কমিউনিকেশন ক্যান চেঞ্জ ইউর লাইফ। যাদের কাছে হেল্প চাবেন তার কমিউনিকেশন স্কিলটা কী হতে হবে, থাকতে হবে। 3 নাম্বার জিনিস যেটা হচ্ছে, তো ফাউন্ডারের তো সাহস লাগবেই। হ্যাঁ এই সাহসটা আপনার লাগবেই। অ্যান্ড ওই এমন সাহস হইলে হবে না যে একজনে কিছু একটা বললো আর ভরকাই গেল, আবার আবার পিছনে এইরকম হবে না, মানে কলিজা থাকতে হবে, সোজা কথা হ্যাঁ যেটা। এইটা একটা জিনিস আছে। আর 4 নাম্বার জিনিস হচ্ছে যে আমি মনে করি যে এখন সে যদি ই কমার্স অ্যান্ড এফ কমার্স ফাউন্ডারের কথা বলতেছেন, আমার মনে হয় কেন জানি যে লিঙ্কডইনে তার একটা প্রোফাইল থাকা খুবই জরুরি। আমরা এটা নিয়ে অনেক ইনডেপথে যাবো হ্যাঁ স্যার। যাবো আমরা, সেটা এটা খুব ইম্পর্টেন্ট করে। এটা B2B হোক B2C হোক যাই হোক, সে এখন শুরু করলো 5 বছর পর গেল, এটা একটা ফল পাবে, এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আর আরেকটা জিনিস যেটা হইতেছে সেটা হচ্ছে যে এই যে এখন আসলে পডকাস্ট, এই পডকাস্ট একটা সামারি, বিশাল বড় সামারি। যেমন আমি সেদিন এখানে বলতেছিলাম যে মানে আমি যেখানেই যাই সবাই খুব বইয়ের রেফারেন্স দেয়, এই বই হয়েছে, এইটা বইয়ে এত ভালো আছে, এইটাতে এইটা আছে, আপনি ইসের কথা বলেন যে স্যার এখানে আছে। হ্যাঁ, কিন্তু বই আমি আসলে একেবারেই পড়ি না, এটা আমি আমার গাফিলতি। আমি চাই বই পড়তে, স্যার মাথা আপনি তো ঠান্ডা। আপনি তো ফাউন্ডেশনে অনেক বই পড়েছেন, না এটা তো একটা ওগুলো বিষয়। ঠিক আছে, ওগুলো পড়ছি, কিন্তু তারপরে আমি বই অনেক পড়তে পারি না। আমি বলবো যে বই যারা পড়তে পারে না, তাহলে তারা যারা শত শত বই পড়ছে বা অনেক বই পড়ছে তাদের পডকাস্ট এটা শুনেন, ওইখান থেকে আপনি অনেক নলেজ কি পাইতে পারেন। হ্যাঁ, যেমন আমি Exactly. আমি মানে একটা 1 ঘন্টার একটা পডকাস্ট থেকে আমি মানে ধরেন কথার কথা মানে নর্মাল একটা লোক যা নিতে পারবে, আর একটু নলেজ বেশি থাকলে সে আরো অনেক বেশি কি করতে পারবে, নিতে পারবে। এবং ওই 1 ঘন্টার একটা জিনিস দেখলে এর মধ্যে অনেক কিছু আছে যেটা তার লাইফে মনে করেন যে কথা 5 লাখ টাকা সেভ করে দিবে, বা ধরেন আপনার 2 Exactly. মাস সময় বাঁচাই দিবে। আমি নিজেও এখনো শুনি, এবং অনেক ইয়াং ফাউন্ডারের কথা শুনলেও আমি মনে করেন কি শিখি যে আরে ঠিক, এটা তো ওয়ান্ডারফুল জিনিস। সো এই যে গুড লিসেনারও হইতে হবে। এই Exactly. কয়টা, আরো আরো অনেক কিছু আছে, বাট এইগুলা বেসিক একটা কয়েকটা জিনিস যেগুলো আমার মনে হয় যে খুব স্যার ইম্পর্টেন্ট, একেবারেই বেসিক। প্রোডাক্ট নিয়ে আমার একটা কোয়েশ্চেন ছিল, আমরা অনেকগুলো কথা এদিক ওদিক চলে গেছি, হ্যাঁ। মানে ওগুলো খুবই ইন্টারেস্টিং কনভারসেশন হয়েছে, বাট এটা আমি জানতে চাই। অনেক সময় অনেক ফাউন্ডার বা অনেক বিজনেস ওনার আমি দেখেছি তার হিরো প্রোডাক্ট বের করতে পারে না। আমরা ইমেল মার্কেটিং সেশনটা এটা নিয়ে আরো অনেক ডিটেলসে যাব, বাট হিরো প্রোডাক্ট ইন দ্য সেন্স ধরেন তার এই মুহূর্তে এসকিউ সে 600 এসকিউ বানিয়ে ফেলেছে, বাট এমন আসলে 600 এসকিউর মধ্যে এমন 300 এসকিউ আছে যেগুলো বিক্রি হয় মাসে পুরো মাসে একটা। এটা তার আরো ওয়্যার হাউসে স্টক নষ্ট করতেছে, বা তার বাসায় এক জায়গায় তেলাপোকা হচ্ছে, বা কিভাবে করে ওই 20% প্রোডাক্ট বের করা, যে 20% দিয়ে 80% রেভিনিউ আসবে এটা বুঝতে পারা, বা আপসেলিং ক্রস সেলিং নিয়ে অনেকগুলো কাজ করার আছে। অবশ্যই এটা যদি কেউ খুব ডিটেলসে জানতে চান, দে ক্যান বুক এ সেশন উইথ ইউ বা পিপল লাইক ইউ, বা যারা এগুলো নিয়ে কাজ করে। তো আমি আসলে যেটা বলতে চাচ্ছি, একটা যে কোনো বুকা business-এর- সেশন করতে পারবো হচ্ছে কি আমার লিঙ্কডইন প্রোফাইলে গেলে বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট দিলে আমি ওইখান থেকে। ডেসক্রিপশনে দিয়ে দিব, হ্যাঁ ঠিক আর আছে। কেউ যদি না এটা আমি কেন বললাম, বিকজ লাইক অনেকেই আর কি হোয়াটসঅ্যাপে শুধু শুধু নক দেয়, ওইখানে জিগায় এখানে জিগায়, সো আমি এর জন্য ইজিলি ওয়েতে বলে দিলাম। So, if Soon I someone will also have a website, হ্যাঁ। someone worth having a session with you, হুম। তাহলে তার সে ওটা বোঝা অবশ্যই উচিত। খুঁজে বের করবে। মানে আমি এটা দেখছি, অনেক মানুষ আমাকে কেমন কেমন কোশ্চেন করে, স্যার আমাকে জিজ্ঞেস করে কেমন, আমি বলি ভাইয়া একটা অনলাইন বিজনেস শুরু করতে চাই, কিন্তু আমি তেমন কিছু জানি না, কি করব। হ্যাঁ এইটাই। এখন যে মানুষ এই কথা বলছে, আমি তখন খুবই ব্লাইন্ডলি বলে যে আপু বা ভাইয়া কিছু মনে করবেন না, একটা কথা বলি, আপনি যেহেতু জানেন না কি করবেন, তাহলে আপনার একটু সময় নিয়ে একটু বুঝে তারপরে শুরু করা উচিত। তারপরে দেখি সে বলে ঠিক আছে ভাই, থ্যাঙ্কস ফর অ্যাডভাইস, এরকম। তো এই যে ব্যাপারটা যে আমি জানি না শুরু করতে চাই, বা এখন এটা করবো, খুবই বেসিক একটা কোয়েশ্চেন যে ভাই আমি তো দেখতেছি যে ফেসবুকে বিন নাম্বার দিলে এটা হচ্ছে না, অনেক জায়গায় শুনছি এটা, সে জাস্ট বলবে, স্ক্রিনশট নেবে, পুরো জিনিসটা দিয়ে বলে হাই ChatGPT প্লিজ ডু ফ্যাক্ট চেক অ্যান্ড জাস্ট টেল মি হোয়াটস দ্য লেটেস্ট ইনফরমেশন, বলবে, আবার বলে ডু ফ্যাক্ট চেক এগেন। এইটুক করলে তো হয়ে যায়। এখন যে মানুষ এইটুক করতে পারছে না, সে কিভাবে করে বিজনেসের এত কমপ্লেক্স প্রবলেম সলভ করবে? তো আমি আমার কোয়েশ্চেনে যাই, এই যে প্রোডাক্ট রিলেটেড যেই ব্যাপারগুলোতে আপনি আমাদেরকে শিখিয়েছিলেন যে ওকে এই ডিম নিয়ে কাজ করে বেশি, রোস্ট চিকেন নিয়ে কাজ করে বেশি, মালটা নিয়ে কাজ করে বেশি, তারপর এই ধরনের প্রোডাক্ট নিয়ে আমরা একেবারে কাজ করতাম না, বাট ওগুলোতে আসতো। যেমন আমি একজনের বিজনেস নিয়ে আমি কাজ করি, প্রথম থেকে কনসালটেশন করতেছি, ফ্রেশ অ্যান্ড ফিট ফুড। ওদের একটা প্রোডাক্ট আছে স্যার, আমসত্ত্ব, আপনাকে আমি খাইয়েছি, হ্যাঁ হ্যাঁ আমসত্ত্ব ইজ ভেরি গুড, ওদের হিরো প্রোডাক্ট ওইটা, বাট হ্যাঁ। ওদের একটা প্রোডাক্ট আছে দ্যাট ইজ হেলদি লাড্ডু। হেলদি লাড্ডুর মধ্যে কিন্তু গুড় নাই, কিচ্ছু নাই, খুবই একদম মানে বেস্ট প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট, বাট ওইটা আমরা কোনো মার্কেটিং করি না, বাট ওটা কিন্তু ভালোই সেল আসে, বিকজ আমরা ল্যান্ডিং পেজে এমনভাবে তৈরি করেছি, ওখানে আমিও ইনভলভ আছি, যে কেউ যখন অর্ডার প্লেস করে আমসত্ত্ব দেখে যাবে, সে দেখবে আরে এখানেও আছে, কদবাম আছে, এটাও আছে, ওটাও আছে, তখন আপসেলিং ক্রস সেলিং অটোমেটিক্যালি ওইটা আসতেছে। তো এই প্রোডাক্টের ব্যাপারে যদি লাস্ট আমাদেরকে কিছু জিনিস বলতেন স্যার, না এখানে ই-কমার্সের ক্ষেত্রে। এখানে সোজা কথা হচ্ছে जो दिखता है वो बिकता है, এবং जो दिखता है वो ডিমান্ড में है। এইরকম জিনিসটা এইরকম যে দিখতা হ্যাঁ বিকতা হ্যাঁ, মানে দেখাইতেছে কেন, মানুষ দেখাচ্ছে কেন, দেখাইলেই সেল হচ্ছে। তো দেখাচ্ছে কেন, দেখাচ্ছে মানে সে তো কোনো না কোনো স্টাডির উপরে দিয়ে যাচ্ছে। ইয়েস, সো এখানে একটা ইজিয়েস্ট ওয়ে হচ্ছে যে এক্সিস্টিং নলেজ বেস ইউজ করেন। আপনি ফেসবুকে অ্যাড লাইব্রেরিতে যান, আপনি যে প্রোডাক্ট
নিয়ে ব্যবসা করতেছেন সেই ধরনের পেজ বাইক করেন, হুম। বাইক করে দেখেন তারা কি সেল করতেছে, হুম। বেশিরভাগ পেজ কোনটা দিয়ে অ্যাড চালাইতেছে, তার মানে হচ্ছে কি স্যার ওইটা সেল হচ্ছে, এইখান থেকে আপনাকে খুব ইজিলি ফিল্টার করতে পারেন। আর যদি মনে করেন যে হ্যাঁ আপনি মার্কেটে ইনসাইট দিতে পারেন যে এইরকম ব্যবসা আরো করতেছে, কুরিয়ারের কাছ থেকে আমি জানতে পারছি যে এরা এই প্রোডাক্টগুলো কি করে বেশি করে, পাঠাও আপনার পাঠাও, তারপরে রেডেক্স এদের অনেক গ্রুপ আছে। আছে 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 ওইখান থেকে আপনারা জানতে পারবেন। আরও আছে যে আপনি ধরেন এখানে কিছু সাপ্লায়ারও এখন ক্রিয়েট হয়ে গেছে, এই সাপ্লায়ারের কাছে গিয়ে বলে যে ভাই কোনটা সেল করবো, এইটা ও কয় যে এই দুটা না এটা খুব ভালো চলতেছে, ওর কাছে একটা যেহেতু ইনসাইট থাকে, এটা একটা জিনিস কুরিয়ারের লোকজন আপনার এটা বলতে পারে ভালো। আরেকটা জিনিস হচ্ছে আপনার সাইট যদি মানে কিছুটা পুরানো দিন হয়, ধরেন আপনি 50টা প্রোডাক্ট দিয়ে শুরু করছেন, 1 বছর পার হয়ে গেছে, 5,000 10,000 20,000 অর্ডার হয়েছে, এখন আপনি ইজিলি ডাটা অ্যানালিটিক্স থেকে ক্রাঞ্চ করলে আপনি পেয়ে যাবেন যে আসলে কোনগুলো ফাস্ট মুভিং, এবং যেগুলো দিয়ে আপনার গত 1 বছরের ড্যামেজ বেশি হয়েছে এগুলো বাদ দিবেন, আর যেগুলো বেশি সেল হয়েছে ওগুলোই প্রোডাকশন করবেন। এখন কোনগুলো বেশি ফাস্ট মুভিং কোনগুলো স্লো মুভিং সেগুলো একটা মেট্রিক ধরতে হবে, যে এই প্রোডাক্টে এতটার কম সেল হলে এটা স্লো মুভিং, এই প্রোডাক্টে এতটার বেশি সেল হলে এটা ফাস্ট মুভিং। প্রত্যেকটা এক্সকিউর এগেনস্টে একটা থাকবে, সিস্টেমে আপনার এটা সেট করা থাকবে, পিও যেগুলো যাবে সেগুলো ওই ভিত্তিতে যাবে, যেগুলো ফাস্ট এতগুলার বেশি যাচ্ছে সেগুলো যাবে, যেমন চাল্লাল এগুলো সব কি করা আছে অটোমেট করা অটোমেট আছে। করা, আর যতদিন অটোমেট করা নাই ততদিন আপনার ব্রেইনের মাধ্যমে কি করবেন এক্সেলের মাধ্যমে বা করবেন। আর আরও একটা জিনিস হচ্ছে যে আপনার এখন তো অনেকে বেশিরভাগই নিশ বেস বিজনেস করে, এবং আপনার খুব যে বেশি এসকিউ থাকে তা না। সো বেশি এসকিউ না বুঝছে এরা, কারণ বেশি এসকিউ নিয়ে করলে যে লস হয় অনেক কিছু, ফোকাস কম হয়, অ্যাড বেশি চালাইতে হয়, এইটা ইজ আ প্রবলেম। সো যারা এমনি 4-5টা নিয়ে কাজ শুরু করতে চায় যে এগুলা কোনগুলো উইনিং প্রোডাক্ট, ওগুলো আপনার চোখ কান খোলা রাখলে এমনিতেই বের করা কি পসিবল। ইজ পসিবল। আর রিসার্চ করে বাইক করতে চাইলে যদি এমনই হয় যে ইনোভেশন করছেন, তাহলে তো আর সমস্যাই নেই, এগুলো চলবে। তাদের জন্য আসলে আমাদের এই পডকাস্ট না, হ্যাঁ তাদের টু বি জন্য ভেরি অনেস্ট। আচ্ছা, এখানে দুইটা টার্ম বলছে স্যার। পিও মানে হচ্ছে পারচেস অর্ডার, আমি যে কোনো একটা কোম্পানি সাপ্লায়ার কাছে যে অর্ডারটা দিব ওইটা। আর এসকিউ মানে হচ্ছে স্টক কিপিং ইউনিট, মানে আপনার একটা প্রোডাক্টের ইউনিক একটা নাম্বার কি বলা হচ্ছে এসকিউ, যে কথা কথা আমার কাছে একটা এইটার দুইটা ভেরিয়েন্ট আছে, সো এটা একটা এসকিউ, এটা একটা এসকিউ, এটা। আচ্ছা, আমার লাস্ট কোয়েশ্চেন, এটা খুবই ভালো একটা অ্যান্সার হয়েছে, আমি চাচ্ছিলাম এই জিনিসটা থাকুক যেন আমরা ক্লিপ কাটতে পারি। খুবই লাস্ট কোয়েশ্চেন হচ্ছে স্যার, বর্তমানে আপনি এক্স্যাক্টলি কি কি কাজ করতেছেন, এবং হাউ সামওয়ান হু ওয়ান্টস টু টক টু ইউ সে আসলে কিভাবে আপনার কাছ থেকে বেনিফিট পেতে পারে। নেক্সট লিডার্স এজেন্সি আছে, বাট নেক্সট লিডার্স এজেন্সি তো অনেকে মনে করে এমন যে ধরেন আমার সাথে যখন কনসালটেশন করে, আমি বলি যে আমাদের নেক্সট লিডার্স আছে, সে মনে করে সারাদিন ওর সাথে আমি কথা বলবো, আমিও সব অ্যাড চালাবো, উইচ ইজ নট পসিবল। আমাদের তো টিম থাকে সব কাজে। তো আমাকে একটু, আমাদেরকে লাস্ট একটু শর্ট বলে আমরা আমাদের আজকের পডকাস্ট শেষ করি। সো বেসিক্যালি আমার এখন খুবই সারপ্রাইজিং একটা অ্যান্সার দিব ফার্স্টে, যেটা হ্যাঁ। একটা হচ্ছে যে মানে আই এম এক্সপ্লোরিং মাই সেলফ আচ্ছা। এই মুহূর্তে, মানে গত 1 বছর ধরে, যে মানে আমি নিজের এটা চিন্তা করতেছি যে আমি যা করতেছি আমি কি এটাতে হ্যাপি আছে কিনা, আমি আসলে আর কোন কোন জায়গায় অপরচুনিটিতে আমি চিন্তা করতে পারি, আমি কি খুব ন্যারো ভিশনওয়ালা হয়ে গেলাম কিনা, আমার কি মাথা আরও অনেক জায়গায় কাজ করতেছে কিনা, নিজেরে কিভাবে স্কেল আপ করা যায় সেইটা নিয়ে আমি কাজ করতেছি। অ্যান্ড আই এম ট্রাইং টু বি ভেরি কাম। হ্যাঁ, এবং আমি ডিজিটাল যে আছে আপনার স্ক্রিনের অ্যাডিকশন, এইটা থেকে আমি একটু দূরে করতেছি। পার্সোনাল ডেভেলপমেন্ট বলে না যে ইনভেস্ট অন ইউ, অ্যান্ড আই এম অলসো স্পেন্ডিং সাম মানি। হ্যাঁ, যে আমি শিখতেছি নতুন নতুন স্কিল, যেগুলো আমি 4 বছর 5 বছর 6 বছর আগে আমি মাস্টার ছিলাম, সেগুলো অনেক টেকনোলজি আপগ্রেড হয়েছে, সেগুলো থেকে কি আছে সেটা হচ্ছে। সো আই এম ইনভেস্টিং ইন মাই সেলফ, ফর মাই মাইন্ড, ফর মাই সোল, অলসো ফর মাই ফ্যামিলি। আমার বাচ্চাদেরকে একটু বেশি টাইম দেওয়ার চেষ্টা করতেছি। সো এগুলা তো সবাই মনে করে যে এগুলো কি জিনিস, টাকা কেমনে কামাইতেছে সেটা কর, এগুলো কিন্তু অনেক হেল্প এগুলো করে। আমার জীবনের এখন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস। অ্যান্ড অবশ্যই টাকা পয়সা তো ইনকাম লাগবেই, সেটা হচ্ছে গিয়ে 1 নাম্বার হচ্ছে যে আমরা নেক্সট সিরিয়াস থেকে আমি ওইভাবে কোনো রেভিনিউ এখনও নিচ্ছি না। নেক্সট সিরিয়াস তো আপনারা 3জন আহাদ, সালমিন এবং তন্ময় মিলে অনেক কষ্ট করে করতেছেন, আমিও টুকটাক মেইনলি তারা কন্ট্রিবিউট দুজন করতেছি। অফিসে হ্যাঁ, যাচ্ছে ওরা রেগুলার। করতেছে, ওরা একদম কষ্ট করে নিজেদের সব চিন্তা করে মানে বাদ খুবই দিয়ে সে স্যাক্রিফাইস এইটার করতেছে। স্যাক্রিফাইস হ্যাঁ, করে এটা দাঁড়া করতেছে। প্রতিদিন অফিস আর যাওয়া আমি ডিফিকাল্ট। সাপোর্ট দেওয়ার চেষ্টা করতেছি টিমটা কিভাবে দাঁড়া হয়। আমাদের এখন 15-16 জন আছে। হ্যাঁ। আমরা বেসিক্যালি মানে সবাই জিজ্ঞেস করে ব্যবসা কীরকম, আমি বললাম যে ব্যবসা ভালো, কিন্তু এই ব্যবসার আমরা ব্যবসার চিন্তা নাই, এই ব্যবসা হচ্ছে টিমটাতে আমরা কিভাবে আরও এক্স্যাক্টলি। ম্যাচিউর করব, মার্কেট সম্পর্কে জানবো, কোন জায়গায় আমরা ভুল করতেছি, হ্যাঁ, কোথায় আপনি যারা এক্সপেকটেশন নিয়ে আসতেছে তাদেরকে মিট করতে পারতেছি না, না করলে কেন পারতেছি না, যদি নাও পারি কেন তাদেরকে অনবোর্ড করছি, এই জিনিসগুলো আমি অ্যান্সার বেচোর চেষ্টা করতেছি। মার্কেট আসলে কোন দিকে যাচ্ছে, এআই আসার পরে এই ব্যবসাটা আসলে কি সাস্টেনেবল হবে কি হবে না। হ্যাঁ, বাংলাদেশ মার্কেটে আমি আর ওইভাবে অত ফোকাস দিতে চাচ্ছি না, হ্যাঁ, বিদেশে হ্যাঁ। যেতে চাচ্ছি, কারণ ওইখানে মানুষজন টাকা ওইভাবে দিতে চায় না, বা তার এফোর্ডেবিলিটি নাই। বাইরের ওইখানে যে যদি করেন আমাদের যে ইগুলা আছে, আমরা আরও নিজেরা শান দিতে পারবো, নিজেদের স্কিলগুলা ওইখানে যদি আরও ডিমান্ড করে আমাদের নিজেদের গ্রোথ হবে। অ্যান্ড ইন্টারন্যাশনাল মার্কেটের সুবিধা হচ্ছে যে পুরো পৃথিবী তো আর একবারে ধ্বংস না, মানে খারাপ মন্দা
যায়, কিন্তু তারপরও কিছু কিছু মার্কেট সবসময় কি করা যায়, এক্সপ্লোর করা যায়। ওইখানে হয়তো ধরেন 2টা 3টা 4টা ক্লায়েন্ট ক্লোজ করলে আমার এখনকার যে স্যালারি হচ্ছে সেটা হয়ে যাবে, তাহলে টিমটার আমি আর একটু স্কেল করতে পারবো, আমরা উই ক্যান ডু আ লট অফ মোর এক্সপেরিমেন্টস। এই জিনিসগুলো আমি একটু প্ল্যান করতেছি, চিন্তা করতেছি। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে যে হ্যাঁ, নিজের তো কিছু কনসালটেন্সি আছেই, আমি কিছু কোম্পানির কনসালটেন্সি দিচ্ছি। হ্যাঁ, জালালের সাথে আছি, তারপরে আপনার আমরা ইসের সাথে আছি, আপনাদের বাংলাদেশের ওয়ান অফ দ্য লার্জেস্ট পাবলিকেশন যে সমকালীন, সেটার সাথে আছি। তারপরে আমরা এই যে টগুমুগু, তারপরে লাইট অফ হোপ, এখানের সাথে এটাতে কাজ করতেছি। আমাদের লাইট অফ হোপে একটা মেন্টরশিপ, বিজনেস মেন্টরশিপ প্রোগ্রাম, যেখানে বিজনেস যারা যেসব বিজনেস বছরে 1 কোটি টাকার মতো টার্ন ওভার করতেছে, যারা নিজের কোম্পানি 2 থেকে 5 গুণ বড় করতে চায়, ইয়ারলি 5 to 50 to 100 করোড় ব্যবসা হইতে চায়, তাদেরকে আমরা একটা মেন্টরশিপ প্রোগ্রাম করছি। ওখানে ওয়ালি ভাই আছে, মোমেল ভাই আছে, আমি আছি মানে ইনহাউস মেন্টর হিসেবে। ওইখানে আমরা অলরেডি কোহোর্ট 1 হয়েছে, কোহোর্ট 1-এ আমরা বিউটিফুল কিছু বিজনেস পাইছি এবং খুবই ইন্টারেস্টিং বিজনেস সেকেন্ড কোহোর্টে আসছে। সেই সেকেন্ড কোহোর্ট আমরা লঞ্চ করছি কয়েকদিন আগে, সেটা করতেছি। অন্যরকম উদ্যোক্তার সাথে মেন্টর হিসেবে আমি কাজ করতেছি, প্লাস আমি আরও কয়েকটা কোম্পানিতে ছোটোখাটো কনসালটেন্সি দিচ্ছি, প্লাস আমি কিছু নিজের স্কিল ডেভেলপমেন্টের কাজ করতেছি। সো লটস অফ থিংস আর গোয়িং অন, অ্যান্ড আলহামদুলিল্লাহ মানে আই এম গেটিং বেটার, মানে আমি করতেছি। অ্যান্ড আমার যদি কেউ কন্ট্যাক্ট করতে চায়, সেটা হচ্ছে আমি আগে খুব ওপেন ছিলাম, আপনার হোয়াটসঅ্যাপে যেখানে যে যাই দিক না কেন, মানে অবাক হয়ে যেত যে এত সময় দিচ্ছে। তো এইটাতে আমি দেখতেছি যে বাংলা সবাই বলে যে ফ্রি পাইলে আপনার থাকে না, এক্স্যাক্টলি তো হ্যাঁ 100%। হয় না, বুঝে না। তো এটা আবার সবসময় সত্য না, অনেকে আছে যে ফ্রি পায় খুব ভ্যালু বুঝে অনেকে, কিন্তু বেশিরভাগই বুঝে না এবং বুঝে না। আসসালামু আলাইকুম ভাইয়া করতে চাই, তো এই টাইপের কোয়ারিতে এখন আমার আসলে ক্যাটার করার সময় নাই, কারণ দিস ইজ নট দ্য রাইট টাইম। আই ওয়ান্ট টু মেক ইম্প্যাক্ট ইন দ্য রাইট প্লেস, যেখানে আপনার আপনার ইকোসিস্টেম বা এসএমইদের আপনার হেল্প হইলে, স্কেল হইলে, ফাইন্যান্সিয়াল আসল যেটা জিনিস যে আনএমপ্লয়মেন্ট দূর হবে, এসএমইগুলো বড় হইলে তাদের সচ্ছলতা বাড়বে এবং মানুষের আরও ব্যবসার প্রতি ঝোঁক বাড়বে, উদ্যোক্তা হওয়ার। এই জিনিসগুলোতে আমি কি করতে চাই, কন্ট্রিবিউট করতে। সো এর জন্য আমি যেটা করছি, আমার পেইড কনসালটেশন কিছু সেশন আছে, সেগুলোতে এনিওয়ান আপনার লিঙ্কডিনে গিয়ে আমাদের ওইখানে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট দিতে পারেন, বা নেক্সট লিডার্সের হোয়াটসঅ্যাপে নক দিলেও ওরা আপনাদেরকে মিটিং লিঙ্ক দিয়ে দিবে। আমাকে যদি নক করেন আমিও বলে দিই। আমি অ্যাকচুয়ালি আই এম ইউজিং দিস অ্যাজ আ ফিল্টার টু আন্ডারস্ট্যান্ড যে কে কে সিরিয়াস ব্যবসায়। যারা সিরিয়াস তারাই আসবে, যারা সিরিয়াস না তাদের সাথে আমি এখন আপাতত আগামী 6 মাস টাইম দিতে চাই না, কারণ ওই যে বললাম আই এম বিল্ডিং মাই সেলফ, সো আই নিড টু ইনভেস্ট সাম টাইম অন মাই সেলফ অ্যাজ ওয়েল। আর এই কনসালটেন্সিগুলো দেওয়াতে যেটা হইতেছে যে আমি বাইরের কিছু কনসালটেন্সিও পাচ্ছি, বাইরের থেকে বাংলাদেশি যারা ফাউন্ডার আছে বা বিদেশে যারা কাজ করতেছে টুকটাক, খুবই সারপ্রাইজিংলি অনেকে আমাকে হয়তো যোগ্য মনে করতেছে বা তাদেরকে আমার এই পডকাস্ট দেখে ভালো লাগতেছে, তারা সেশনগুলো বুক করতেছে। অ্যান্ড আই এম রিয়েলি এনজয়িং, অ্যান্ড ইন্টারন্যাশনাল কিছু বিজনেস সম্পর্কে আমি জানতে পারতেছি। হ্যাঁ, আফ্রিকা ইজ কলিং মি, আফ্রিকার কয়েকটা জায়গায় ইন্টারাকশন হচ্ছে। অ্যান্ড আরেকটা জিনিস, সেটা তো মানে আপনারা বলছি আমি, বাট এটা আসলে একটু অনেক বড়, তারপর সংক্ষেপ বলি। সেটা হচ্ছে হ্যাঁ যে বলেন, সমস্যা নেই, হ্যাঁ, we have time। উই আর লাইক, আমি একটা জিনিস ট্রাই করতেছি, সেটা হচ্ছে যে বাংলাদেশে তো অনেক এনআরবি আছে, ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায় অনেক জায়গায় আপনার কন্ট্রিবিউট করতেছে, অনেক বড় বড় পজিশনে চলে গেছে, নাসা বলেন, অ্যামাজন বলেন, হ্যাঁ, তারপরে আপনার ওখানে ওয়ালমার্ট বলেন, আপনার বায়োটেকনোলজি বলেন, আইওটি বলেন, রোবোটিক্স বলেন, অনেক বিদেশ মানে অনেক ভালো ভালো কাজ চলতেছে। তো এরা তো আনটাচড, অনেকে দেশের সাথে বেশিরভাগ লোকের কি নাই নাই, এবং কোনো প্ল্যাটফর্ম নাই যে এদেরকে কি করতেছে, টাচ করার চেষ্টা করতেছে বা এক জায়গায় আনার চেষ্টা করতেছে। আমি খুবই ক্ষুদ্রভাবে একটা এক্সপেরিমেন্ট আমি অলরেডি চালাচ্ছি। আই এম ট্রাইং টু রিচ আউট টু লাইক 40,000 এনআরবিস, যারা অনেক ওয়াও, 40,000। 40,000 এনআরবিস, যারা আপনার বেসিক্যালি এটা লিড জেনারেশন করছি আমরা লিঙ্কডিন থেকে করছে, এটাও আমরা লিঙ্কডিন সেশনটা আলাপ করতে পারবো। সো এটা করে আই এম রিচিং আউট টু দেম, এবং তার সাথে কথা বলছি যে আই এম ট্রাইং টু বিল্ড সামথিং লাইক দিস, যে আমরা আপনাদেরকে নেটওয়ার্ক, আপনাদের সময় এবং আপনাদের ইনফ্লুয়েন্স, অ্যান্ড আপনারা যদি ক্যাপিটালও করতে চান, তাহলে আমরা বাংলাদেশের স্টার্ট আপ অ্যান্ড এসএমই ইকোসিস্টেমের সাথে আপনাদেরকে ওনাকে কানেক্ট করতে চাই। আপনাদের টাইম আছে কিনা? তো আমি খুবই অবাক যে আপনার মানে অ্যারাউন্ড 250 থেকে 300 মানে লোকজন, যারা খুবই ব্যস্ত, হ্যাঁ, অনেকে অ্যাপ্রিসিয়েটও করতেছে আমার কাজ, এবং তারা আপনি মনে করেন যে ইন্টারেস্টেড, যে আমাদের বলেন যে কোন ফরম্যাটে করবো। সো আই এম অ্যাকচুয়ালি লাইক ট্রাইং টু ফিগার আউট যে কোন ফরম্যাটে আনা যায়, পার্টনারশিপে কাদেরকে ইনক্লুড করা যায়। সো আপনারা যদি কেউ পার্টনারশিপ করতে চান, আপনারা যদি এনআরবিতে কমিউনিটি রিচ আউট করতে চান, হ্যাঁ, তারা আপনার কনজিউমারও হইতে পারে, কোনো সমস্যা না। আমরা একটা প্ল্যাটফর্মে আপনাদেরকে কি করতে পারি, স্পন্সর করতে পারি, এবং আমরা একটা প্ল্যাটফর্ম, কেউ যদি কোনো টেক ফাউন্ডার যদি মনে করেন যে ওমর ভাই আমরা এখানে আপনার টেক পার্টনার হইতে চাই, হ্যাঁ, কোনো যদি আপনার মনে করেন যে ইনভেস্টমেন্ট কেউ করে যে ভাই এইটার জন্য, প্রজেক্টের জন্য লাগবে, সেটা আমরা দিতে চাই, তো ইউ আর মোর দ্যান ওয়েলকাম, উই ক্যান টক মোর। এবং আমরা চাচ্ছি যে এরকম একটা প্ল্যাটফর্ম করে ওনাদেরকে কোনো একটা ক্যাপাসিটিতে এখানে এনে, আমাদের যে ফাউন্ডাররা আছে এবং ইকোসিস্টেমে অন্টারপ্রেনাররা আছে, এবং আরও বিভিন্ন জায়গায় যারা ইনিশিয়েটিভরা আছে, তাদের মানে
ইনিশিয়েটিভ নেয় তাদেরকে কানেক্ট করে আমরা একটা প্ল্যাটফর্ম ডেভেলপ করতে পারি কিনা, এইটাতে আমি এখন একটু সময় দিতেছি। জানি না এটা সাকসেসফুল হবে কি হবে না, বাট সাকসেসফুল না হলেও সমস্যা নেই। যে ওয়ান্ডারফুল স্টোরিজ আই এম হিয়ারিং ফ্রম অল দ্য এনআরবিজ ইজ ভেরি ইমোশনাল। হ্যাঁ, একজন আছে, সে আমাকে বলতেছে যে আমি গত 30 বছর ধরে অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে কাজ করতেছি, আমি আই এম ভেরি লোনলি, আমি বাসায় এসে আসলে আর সময় থাকে না, আই ডোন্ট নো ওমর আমি কি টাইম দিতে পারবো কিনা। সো আই ওয়াজ লাইক মানে সো হাম্বল, ওনায় বললাম যে স্যার আপনি যে রিপ্লাই করছেন এতে দিয়ে অনেক খুশি, ইউ আর আওয়ার ইন্সপিরেশন, তারপরেও যদি স্যার কখনো আপনি মনে করেন যে দেওয়া যায়, বলে যে ঠিক আছে তুমি জানাও। একজন ফোন করছে, সে আমার মতো ই কমার্সে 25 ইয়ার্স ধরে অ্যামাজনে কাজ করতেছে, মানে অ্যামাজনে ওয়ালমার্ট টলমার্ট সব জায়গায় কনসালটেন্সি করতেছে। আর একজন আছে কানাডাতে পেমেন্ট সিস্টেম নিয়ে কাজ করতেছে। আর একজন আছে মাইক্রোসফটের অস্ট্রেলিয়ার, আপনার মনে করেন যে ওখানে আমরা যেটা বললো যে ওনার আমরা 250 জন লোক আছে। Wow. সো দিস গাইজ আর দেয়ার অ্যান্ড তারা অবশ্যই ব্যস্ত, এবং আই এম গ্রেটফুল টু দেম যে এই করতেছে, তারা আপনার এখানে রেসপন্ডগুলো করতেছে। সো এই লোকগুলোর যদি কোনোভাবে আমরা একটা প্ল্যাটফর্মে নিয়ে আসতে পারি, মানে ইট ক্যান বি সামথিং। সো এই আর কি, সো ইন্টারন্যাশনাল এক্সপোজার ইজ আ ডিফারেন্ট থিং, Yes, কারণ তারা yes. কত চ্যালেঞ্জেস ফেস করে আসলে ওই পর্যন্ত গেছে। রাইট। অ্যান্ড অলসো আমি আরেকটা জিনিসই করার চেষ্টা করতেছি, সেটা হচ্ছে যে আমাদের নেক্সট সিরিজটা যে আমরা গ্লোবাল নিতে চাচ্ছি, এখানে অনেকে খুব সারপ্রাইজিংলি গ্লোবাল মার্কেটে কাজ করতেছে, এরা আবার লোকাল উইংও খুলতে চাচ্ছে। হ্যাঁ, যেহেতু তাদের ওই যে ব্যান্ডউইথ টিম থাকে, টিমের আপনার কস্টটা আপনার ব্যালেন্স করার জন্য। সো ওদের সাথে আমি আবার ই করতেছি যে যাদের ইন্টারন্যাশনাল এক্সপোজার আছে তাদেরকে আমি লোকাল মার্কেটটা শিখাই, আর ওরা আমাকে গ্লোবাল মার্কেটটা শিখাবে, এরকম আমরা ইন্টারাকশনও বেশ কিছু হচ্ছে আর কি বিজনেসের সাথে। গ্রেট। Yeah. এমনি মানে এনআরবি যারা আছে তাদের লার্নিং এর কথা, যেমন আমি একজনের সাথে 22 সালে কাজ করতাম, হ্যাঁ। আপনি জানেন, উনি সিঙ্গাপুর হ্যাঁ, থাকতেন, সো নাম বলবো না। উনি ওনার লাইফের ওই টাইমের যে ব্রিটিশ ওনার যে এমপ্লয়িরা, তারা যে আসলে আমাদের এশিয়ানদের কিভাবে চিন্তা করে, ওইখানে আমি যদি ওনাদের সাথে ওইভাবে কানেক্টেড না থাকতাম, আমি অ্যাকচুয়ালি জানতেই পারতাম না যে এরকম দৃষ্টিভঙ্গি থাকে। এখন যদিও তারপরে অনেক কন্টেন্ট আসছে ব্লগের কারণে, বিভিন্ন ডকুমেন্টারির কারণে বোঝা যায় যে অ্যাকচুয়ালি হোয়াটস হ্যাপেনিং। বাট 22 সালে কিন্তু ওই লেভেলের ইন্টারনেট পেনিট্রেশন ছিল না ঢাকা বাদে অন্য জায়গাতে। তো এগুলো আসলে হেল্প করে স্যার। আরেকটা ইন্টারেস্টিং জিনিস বলি, মানে সবাই তো এখন এআই বলতেছে। So, আমি যেই কাজটা করছি, আমি যেখানে যে আপনার স্ক্র্যাপিং করছি, তারপর আপনি এখান থেকে ফিল্টারেশন করছি, ভ্যালিডেশন করছি, এখানে এআই বেসড অনেক প্ল্যাটফর্ম ইউজ হয়েছে, এবং খুবই ইন্টারেস্টিং যে আমি আমার যে ইমেইলটা সেটাও আমি এআই দিয়ে ড্রাফট করছি, হিউম্যান টাচ আছে। অ্যান্ড আমি খুব সারপ্রাইজ হলাম যে আমি প্রায় 260টার মতো মনে হয়, মানে এক্স্যাক্ট কাউন্টটা মনে হয় কয়েক ভাগ, সব মিলে 300-র উপরে রিপ্লাই পাইছি। এর মধ্যে 60% আর এআই জেনারেটেড। মানে আই কুড আন্ডারস্ট্যান্ড যে তারা স্ক্রিনশটটা নিয়ে দিছে, এত সুন্দর অ্যাটেনশন টু ডিটেলস দিয়ে এই করা, টোন চেঞ্জ করা, তাদের লিঙ্কডইন মোবাইলের নাম্বার সহ দেওয়া। সো এটা অ্যাকচুয়ালি মানে আমার কাছে খুব মজা লাগছে যে আমি আবার তারা যেটা সেই রিপ্লাইগুলো দিত, আমার চ্যাটজিপিটিতে একটা থ্রেডই আছে এনআরবি রিপ্লাইস, ওই থ্রেডের মধ্যে যে আমি ওনার স্ক্রিনশটটা দিয়ে আবার আমি কি কোটা ভাবিও দিতাম। সো তারাও হয়তো বুঝতো। সো শিফটিং, মানে বিহেভিয়ার শিফটিং ইজ হ্যাপেনিং ফর এআই অ্যাজ ওয়েল, বাট অবভিয়াসলি ইমোশন সব জায়গাতেই ছিল। বাট এখানে এইখানে ইউ ক্যান ইউজ এআই, লাইক আপনার টাইমটা কি হলো, সেভ হলো, কারণ আমি এই 300 লোকের পক্ষে 300 লোককে রিপ্লাই দিতে গেলে তো হিউজ অ্যামাউন্ট। আমি আপনি দেখছেন জেমিনি কিন্তু অটোমেটিকলি এটা করে দেয়, হ্যাঁ, মানে ওই বলে ওইটা ফর্মালাইজ করে দেয়। আমাকে কয়েকদিন আগে এমন একটা মেইল করেছে, আমি জীবনে এই মেল উনি লেখে নাই, মানে ফর্মাল এমন টোনে, আই উড লাইক টু ডিস্টিংগুইশ দ্যাট, মানে একদম ওরে বাবা। আমি দেখলাম। তাই হোক, অনেক কথা বললাম স্যার, আরো উই কুড গো অন ফর এভার, বাট অনেক লার্নিং ছিল। যারা যারা দেখছেন তাদেরকে আমি শর্ট একটা সামারি বলি। টিম বিল্ডিং এ ফোকাস করতে হবে, বি হাম্বল, লার্নিং ইজ ইম্পর্টেন্ট, শর্ট টার্ম বেনিফিট এর দিকে ফোকাস কম করতে হবে, অ্যান্ড অলসো মানুষের স্টোরিজগুলো শুনতে হবে, এবং আসলে অ্যাকচুয়াল যে 20% আপনার বিজনেসে বেশি ফোকাস করা উচিত সেগুলো নিয়ে কাজ করতে হবে, হার্ড থিঙ্ক করতে হবে, মাঝে মাঝে চ্যালেঞ্জেস নিতে হবে, এবং কমফোর্ট জোন থেকে বেরোতে হবে। এরকম আরও অনেকগুলো লার্নিং ছিল। অ্যান্ড কিপ সাপোর্টিং নেক্সট লিডার্স, এবং আমাদের এই ডিসক্রিপশনে অনেকগুলো লিঙ্ক পাবেন। আমাদের আগে একটা 1 ঘন্টা 47 মিনিটের পডকাস্ট ছিল, ওইটা স্যারের সাথে আমার প্রথম পডকাস্ট, আরও প্রায় কয়েক মাস আগে, বছরখানিক আগে। সো ওইটা দেখতে পারেন। ওখানে আমি ফ্র্যাঙ্কলি স্যারের অনেকগুলো লাইফ স্টোরিগুলো শেয়ার করা হয়েছে, এবং আশা করছি ওটাও আপনাদের কাজে লাগবে। এবং আমাদের নেক্সট সিরিজে সব ফাউন্ডারদের একটা পডকাস্ট আছে, ওটাও দেখতে পারেন। ওখানে আমরা আসলে বাংলাদেশের ই কমার্সের প্রবলেম যেগুলো বর্তমানে আসতেছে, এবং এটা নিয়ে আমার একটা বড় ভিডিও আছে, ওগুলো দেখতে পারেন। ওভারঅল বি ইনফর্মড, কারণ এই মুহূর্তে ইনফর্মড পার্সন হইলে ইউ কুড সি আ লট অফ পোটেনশিয়াল, অনেক কিছু দেখতে পারবেন, শিখতে পারবেন, এটাই। সো দ্যাট বিং সেড, উই আর সাইনিং অফ, অ্যান্ড প্রবাবলি আমরা আরো অনেকগুলো জিনিস নিয়ে হয়তো কথা বলবো খুব তাড়াতাড়ি। থ্যাংক ইউ এভরিওয়ান।